বিল্ডিংটা ছিল 12 তলার, পুরোটাই বয়েজ হোস্টেল। গভীর রাত, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সাথে আকাশের বিকট গর্জন। বয়েজ হোস্টেলের সবাই তখন গভীর ঘুমে আচ্ছন্ন, শুধু রোহিত বাদে। রোহিত নিজ বারান্দায় দেয়ালের সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে মুখ চেপে ধরে অঝরে কান্না করছে, কারণ গতকাল তার সাথে এমন কিছু হয়েছে যা সে কখনো ভাবেনি। আর এই পেইন সে আর নিতে পারছে না। সে ভাবছে এই মুখ মানুষকে দেখাবে কি করে বা সে এমন কিছু নিয়ে বাঁচবে। রোহিত চোখ মুছে 1 পা 2 পা করে রেলিংয়ের কাছে এগিয়ে গেল এবং দেয়াল ধরে রেলিংয়ের ওপর উঠল। চারপাশ ঘুটঘুটে অন্ধকার। বিদ্যুৎ চমকানোর আলোতে রোহিত নিজের অস্তিত্ব দেখতে পাচ্ছিল। সে আকাশের দিকে মুখ করে কান্না করে আর বলে, মা, তোমাকে খুব মনে পড়ছে। কেন আমাকে ছেড়ে চলে গেলে? আমার পাশে যে আজ কেউ নেই। আমি বড্ড একা মা, তোমাকে ছেড়ে আর ভালো লাগছে না। আমি একা একা আর লড়াই করতে পারছি না। সবার এই তীক্ষ্ণতা আমি নিজে বুকে বহন করতে পারছি না মা। আমি আসছি তোমার কাছে। রোহিতের চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো। রোহিত চোখ বন্ধ করে 10 তলা বিল্ডিংয়ের রেলিং থেকে ঝাঁপ দিল। রোহিতের বডি মাটিতে আছড়ে পড়ে এবং সাথে সাথে রক্তে চারপাশ মেখে গেল। রোহিত একটা দীর্ঘশ্বাস ছেড়ে দিল। উড়ে গেল তার শরীর থেকে তার প্রাণ পাখিটা। পড়ে রইল রোহিতের নিথর দেহ। পরদিন সকালে বৃষ্টি তখন থেমে গেছে। প্রকৃতি নিয়েছে নতুন রূপ, চারপাশ ভেজা ভেজা। সকালে ঝাড়ুদার আসে হোস্টেল পরিষ্কার করতে। ঢুকতেই চোখ যায় একটা দেহের দিকে, রক্ত পানির সাথে মিশে বয়ে চলেছে। ঝাড়ুদার ধীরে ধীরে 1 পা 2 পা করে হেঁটে লাশের কাছে যায়। শরীর সাথে দিলেও মন সেদিকে টানছিল না। গলা শুকিয়ে কাঠ হয়ে আসছিল। সন্দেহের বশে নিজেকে না থামিয়ে হেঁটে চলল। গিয়ে দেখে চেহারার এক পাশ থেতলে গেছে, নাক মুখ দিয়ে রক্ত জমাট বেঁধে কালো হয়ে গেছে। হাত বাঁকা হয়ে আছে, পা বাঁকা হয়ে আছে, বোঝা যাচ্ছে ভেঙে গেছে। ঝাড়ুদার এমন দেখে আর শ্বাস নিতে পারছে না। সে কথাও বলতে পারছে না। উপরে তাকিয়ে এক চিৎকার দিল। কয়েক মিনিটের ভেতর হোস্টেলের সবাই জড়ো হয়ে গেল। রোহিতকে যারা চিনে তারা বিশ্বাস করতে পারছিল না। ওয়াচম্যান পুলিশকে খবর দেয়। লাশটা পড়ে থাকে, কেউ হাত দিয়েও ধরে না। রোহিতের ফ্যামিলি সম্পর্কে কেউ তেমন কিছুই জানে না, তাই সব পুলিশের ওপর ছেড়ে দেওয়া হয়। পুলিশ এসে রোহিতের লাশটাকে মর্গে পাঠিয়ে দেয় এবং তদন্ত শুরু করে। এদিকে রোহিতের ফ্যামিলিকে খোঁজা হয়। তারপরে তারা রোহিতের লাশ কাটা চিরা করবে বলে ঠিক করে। পুলিশ রোহিতের রুমটা ঠিক মতো সার্চ করে কিছুই পায়নি। তেমন শুধু একটা ডায়েরি পায়। আশেপাশে জিজ্ঞাসা করে জানা যায় রোহিত 2 দিন হলো রুম থেকে বের হয়নি। তার ফ্যামিলির কাউকে কেউ তেমন চিনেই না। বন্ধুরা বলে রোহিতের বাবা মা সবাই মারা গেছে। রোহিত এতিমখানাতে মানুষ হয়েছে, যা রোহিত নিজে তাদের বলেছে। কারো সাথে তার কোনো শত্রুতা নেই, যে সে খুব শান্ত স্বভাবের ছেলে। অনেক জিজ্ঞাসা করে পুলিশ, তদন্ত করে কিছুই পায়নি। স্যার, রোহিতের লাশ ফ্রিজারে রাখা হয়েছে, আর তার কোনো ফ্যামিলিকেও পাওয়া যায়নি। এখন কি করব? রোহিতের ডায়েরিটা কই? স্যার, সেটা আপনার কেবিনে রাখা হয়েছে। স্যার, রোহিতকে কাটাছিড়া করার আগে রোহিতের শরীরটা ভালো দেখেছে। যে ডাক্তার, সে বলেছে রোহিতের শরীরে কোনো অস্বাভাবিক ক্ষত বা চিহ্ন পাওয়া যায়নি, তবে তার পিঠে আঁচড়ের চিহ্ন দেখেছে। আমার মনে হয় না এটা কোনো মার্ডার। এত শিওর হয়ে বলা যাবে না। ওর যখন ফ্যামিলিকে পাওয়াই যায়নি, ও লাশ কাটতে বলো, কালকের ভিতরে আমার রিপোর্ট চাই। আর হ্যাঁ, ওর ডায়েরিটা আমার বাসায় পাঠিয়ে দাও। এখন আমায় যেতে হবে, আজকে আমার বইয়ের ডেলিভারি আছে। জি স্যার, আপনি যান, আমি আজকেই পাঠিয়ে দিব। কনস্টেবল রাতে গাড়ি নিয়ে ওসির বাড়ির দিকে যায় রোহিতের ডায়েরি দিতে। হঠাৎ খেয়াল করে রাস্তার ল্যাম্পপোস্টের লাইটগুলো ব্লাস্ট হয়ে যাচ্ছে। কনস্টেবল গাড়ি থামিয়ে দেয়। কয়েক সেকেন্ডের ভেতর পুরো রাস্তা অন্ধকার হয়ে যায়, খুটখুটে অন্ধকার। ঝিঝি পোকার ডাক ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। রাস্তা দিয়ে কোনো গাড়ি চলাচল করছে না। কনস্টেবল ভাবে কি হচ্ছে, বারবার ঠকিয়েছে। গাড়ির হেডলাইটের আলো যত দূর যাচ্ছে শুধু তত দূর দেখা যাচ্ছে। হঠাৎ ফোনটা বেজে ওঠে। কনস্টেবল চমকে ওঠে। ফোন ধরতেই যাবে আর ফোন অফ হয়ে যায়। সাহস নিয়ে গাড়ি থেকে বের হয়, ধীর পায়ে হেঁটে যায়। সামনে শুনশান নিস্তব্ধ, চারপাশ যেন নিজের নিঃশ্বাস নিজেই শুনতে পাচ্ছিল। আর একটু হাঁটতেই হেডলাইটের আলোতে কারো ছায়া দেখতে পায়।
গাড়িতে সে নিজের রাইফেলটা রেখে নিচে নেমেছে। সে পিছনে দেখার সাহস পাচ্ছে না। হঠাৎ খেয়াল করে তার পেছনে যে দাঁড়িয়ে, তার হাতে শটগান। কনস্টেবলের পা যেন অসাড় হয়ে আসে। সে পেছনে ঘুরে দেখতেই মাথা জোরে কিছু দিয়ে আঘাত দেয়, সাথে সাথে সে মাটিতে পড়ে যায়। অন্যদিকে মর্গে রোহিতের লাশ ফ্রিজার করে থেকে বের করে স্ট্রেচারে রাখে। লাশটাকে সার্জারিক্যাল নাইফ দিয়ে কপালে ঠেকাতেই লাশের উপর ঝুলন্ত লাইটার বন্ধ হয়ে যায়। আরে এই লাইটের কি হলো? এই দেখো, লাইট অফ হয়ে গেল কি করে? ডোম বাইরে বের হতেই দূর থেকে শিয়ালের হুক্কা হুয়া ডাক ভেসে আসছে। মর্গে থাকা ডাক্তার ও ট্রেনার চারপাশে তাকায় আর ডোমের ওয়েট করে। হঠাৎ বাইরে খুব জোরে মেঘ গর্জন দিয়ে ওঠে। ডাক্তার চমকে ওঠে। ডোম গিয়ে দেখে মেন লাইন কাটা আছে। ডোম লাইট ধরে ঠিক করতে মনে হলো ওর পেছনে কেউ দাঁড়িয়ে। এদিকে ডাক্তার বলল, কি ব্যাপার, গেছে তো গেছে, আর আসছে না কেন? এমন জায়গায় থাকতে ভালো লাগে? এই যাও, তুমি দেখে আসো। বলতে লাইট আসে। ডাক্তার দেখে রোহিতের লাশ পড়ে আছে। বাইরে মনে হয় বৃষ্টি আসছে। উফ, এই রিপোর্ট তাড়াতাড়ি করে যেতে পারলে বাঁচি। স্যার, আমার ভয় লাগছে। শুনেছি এটা সুইসাইড করা লাশ। এত ভয় পেলে ডাক্তার হবে কি করে? ও এখনো আসেনি কেন? যাও দেখে আসো। ছেলেটা বের হয়ে গেল। সে বের হতেই লাইট ধপধপ করা শুরু করে। ডাক্তার ভয় কাঁপে, কি করবে বোঝে না। হঠাৎ দেখে লাশের পাশে একটা কালো ছায়ার মতো। সে লাশের পাশ থেকে সার্জারিক্যাল নাইফ তুলে নেয় হাতে। ডাক্তার ভয়ে এক পা করে পেছনে সরে। হঠাৎ ট্রেন আসছে। ছেলের এক চিৎকার। ডাক্তার ভয় পেছন দিকে তাকায় এবং সামনে ঘুরতেই দেখে লাশটা নাই। স্ট্রেচার ফাঁকা পড়ে আছে। ডাক্তার সেখানে বেহুশ হয়ে যায়। এদিকে ওসি কনস্টেবলকে ফোনে না পেয়ে সে পুলিশ স্টেশন আসে। আসার পথে দেখে কনস্টেবলের গাড়ি। ওসি নেমে ভেতরে তাকাতেই দেখে কনস্টেবল গাড়ির ভেতর বেহুশ হয়ে পড়ে আছে। তাকে জ্ঞান ফেরাতে সেসব কথা বলে ওসি তাকিয়ে দেখে ডায়েরিটা নেই। এদিকে ওসির ফোনে ফোন আসে। ওসি রিসিভ করতে ট্রেনার বলে, স্যার, আপনি এক্ষুনি মর্গে আসুন। ওসি তাড়াহুড়ো করে কনস্টেবলকে সাথে নিয়ে গিয়ে দেখে ডাক্তার ও ডোম বেহুশ হয়ে পড়ে আছে। ওরা জ্ঞান ফেরাতে সব বলে এবং লাশ কাটা ঘরে গিয়ে দেখে সেখানে রোহিতের লাশ নাই। 2 দিন পর রোহিতকে নিয়ে সারা কলেজে হইচই পড়ে আছে। সবার এক প্রশ্ন, এত শান্ত স্বভাবের ছেলে হঠাৎ এমন কাজ কেন করল? কলেজের ক্যান্টিন থেকে কফি নিয়ে এক কোনায় গিয়ে বসল মীরা এবং মোবাইল টিপতে লাগলো। জানালা দিয়ে বাইরে তাকাতেই হঠাৎ মীরার চোখ ক্যান্টিনের এক কোনায় যায়। দেখে একটা ছেলে মেহগুনি গাছের গুঁড়ির ওপর বসে বয়েজ হোস্টেলের সেই 10 তলার বারান্দার দিকে তাকিয়ে আছে, যেখান থেকে 2 দিন আগে গভীর রাতে রোহিত লাফ দিয়ে সুইসাইড করেছিল। মীরার মনে একটু কৌতূহল জন্ম নিল। ছেলেটা খুব করুণ দৃষ্টিতেই তাকিয়ে আছে সেদিকে। মীরা কফির গ্লাস নিয়ে বাইরে সেই ছেলের দিকে গেল। ছেলেটা মীরাকে নোটিস করে না, সেদিকেই তাকিয়ে রইল। মীরা গলা খাসি দিয়ে ওর পাশে বসে। ছেলেটার তখনও কোনো রিয়াকশন না পেয়ে মীরা একটু কাছে মুখ এগিয়ে নিয়ে কফি অফার করলো। ছেলেটি সজাগ হয়ে মীরার দিকে তাকালো। কফি? না, খাবো না। মীরা সন্দেহ কণ্ঠে জিজ্ঞাসা করলো, ওদিকে এভাবে তাকিয়ে আছেন কেন? আপনি কি রোহিতের কেউ হন? ছেলেটি আর চোখে মীরার দিকে তাকালো। মীরা ছেলেটার এইভাবে তাকানো দেখে মনে আরও প্রশ্ন জাগে। না মানে, আসলে আমি আপনাকে ওই বিল্ডিংয়ের বারান্দার দিকে এত মনোযোগ দিয়ে তাকিয়ে থাকতে দেখে আমার মনে হলো আপনি রোহিতকে চিনেন হয়তো। আমি রোহিতকে চিনি। আমি রোহিতের হাই স্কুলের বন্ধু ছিলাম। আমি বাইরের দেশে পড়াশোনা করি। কোনোভাবে রোহিতের এই দুর্ঘটনা জানতে পেরে দেশে এসেছি। কিন্তু আপনি? আমি রোহিতের ক্লাসমেট। রোহিত খুব ভালো একটা ছেলে ছিল এবং খুব লাজুক টাইপের ছেলে ছিল। রোহিত যখন প্রথম কলেজে আসে আমি ওকে দেখেই ক্রাশ খেয়েছি, কারণ ও এতটাই কিউট। রোহিতের মাথায় চুলগুলো ছোট্ট ছোট্ট। ও সবসময় চুলগুলো কপালের উপরে ফেলে রাখতো। এতই যে কিউট দেখাতো, ওকে কি বলবো। আর আমি তো রোহিতের হাসিতেই পাগল হয়ে গেছিলাম। রোহিতের হাসি এতই মিষ্টি লাগতো আমার কাছে যে ও যখন হাসতো আমি ওর দিকে অবাক চোখে তাকিয়ে থাকতাম। ওর কিউটনেসের কারণে ছেলেরাও ওকে অনেক পছন্দ করত। আর ওর কথা, ওর ভয়েস টোন, ওর কথা বলার স্টাইল সব কিছুই আমার মনটাকে পাগল বানিয়ে দিত।
আমি ক্লাসের শেষ বেঞ্চে বসলেও আমার নজর সবসময় রোহিতের উপর থাকতো, কারণ আমি রোহিতকে পছন্দ করতাম। আমি আজও মানতে পারি না যে রোহিত আর নেই। ক্লাসে ঢুকতেই আমি যেই ছেলেটাকে আগে, আজ সেই ছেলের জায়গাটা ফাঁকা পড়ে আছে। আচ্ছা, রোহিতের রুম থেকে পুলিশরা কিছু পায়নি? শুনেছি রোহিতের ডায়েরি পেয়েছে, তবে একটা আশ্চর্য ঘটনা, জানি না সত্যি কিনা, সবাইকে বলতে শুনলাম রোহিতের লাশ নাকি গায়েব হয়ে গিয়েছে। ছেলেটা চমকে মীরার দিকে তাকিয়ে বলল, কি? বিষয়টা সত্যিই খুব আশ্চর্যজনক। যাই হোক, আমি এখন উঠি। ও হ্যাঁ, আপনার নামটা জানা হলো না। আমার নাম আকাশ। ওকে আকাশ, আবার কোনো একদিন দেখা হবে। বাই। বলে রিমা চলে গেল। 4 দিন পর। ঘড়িতে ঠিক রাত 12টা বাজে। চারপাশ নিস্তব্ধ। আমি পড়ার টেবিলের ল্যাম্পটা জ্বালিয়ে রোহিতের লেখা ডায়েরি পড়তে শুরু করলাম। ডায়েরির পাতাটা উল্টাতেই ভিতর থেকে দীর্ঘশ্বাস বের হলো। আমি লেখাগুলো পড়তে শুরু করলাম। 5-3-2021। আমি রোহিত হাই স্কুল শেষ করে কলেজে গণ্ডিতে পা রেখেছি। আমি শহরের সবচেয়ে বড় কলেজে অ্যাডমিশন পেয়েছি। যদিও আমার পাশে খুশি ভাগ করে নেওয়ার মতো কেউ নাই, তবুও আমি খুশি। এখন মনে হচ্ছে আমি বড় হয়েছি। কাল আমি কলেজের হোস্টেলে শিফট হব। শুনেছি হোস্টেল জীবন নাকি অনেক কঠিন হয়, তবুও আমি সেখানে থাকতে চাই, কারণ পড়াশোনাটা শিখতে চাই। বাড়ি থেকে আমার কলেজটা বেশ দূরে। আমি চাই না কোনো কারণে আমার কলেজে ক্লাসটা মিস হয়ে যাক, তাই আগামীকাল হোস্টেলে শিফট হব। 6 মার্চ 2021। আজ কলেজে আমার প্রথম দিন ছিল। গতকাল রাতে এত এক্সাইটেড ছিলাম যে কি বলবো। প্রথম দিন কেমন হবে, কি করব, কি পরে যাব, এগুলো নিয়ে সারা রাত ভাবছিলাম। প্রথম দিন কলেজে অনুভূতি সত্যি অন্যরকম ছিল। প্রথম দিন হিসেবে তেমন কারোর সাথে কথা হয়নি, আর আমিও তো এমনই, অন্যদের সাথে কথা বলতে একটু ভয় পাই। 9 মার্চ 2021। আজ কলেজের দিনটা একটু অন্যরকম ছিল। আজ প্রথম কাউকে দেখে মনের ভেতরে একটা হিমশীতল বাতাস বয়ে গেছে। আজ সকালে কলেজে গিয়ে মাঠে মিষ্টি রোদে বসে বই পড়তেছিলাম। হঠাৎ আমার চোখ কলেজের মেন গেটের দিকে যায়। আমি দেখলাম একটা মেয়ে আসতেছে, কানে হেডফোন দিয়ে সম্ভবত কথা বলছিল আর হাসতেছিল। মেয়েটা হাসিটা খুব মিষ্টি ছিল। ও চোখ দুটো টানা টানা, ঠোঁটটা চিকন এবং ঠোঁটে হালকা লিপস্টিক দিয়েছিল। মেয়েটার চুলগুলো অনেক সুন্দর, চুলগুলো ছেড়ে রেখেছিল। বাতাসে মেয়েটার চুলগুলো উড়ে মুখের উপর বাড়ি খাচ্ছিল, আর মেয়েটা একটু পর পর চুলগুলো মুখের উপর থেকে সরিয়ে কানের পিছনে গুঁজে দিচ্ছিল। তাকে দেখতে যে আমার এত ভালো লাগছিল কি করে বলবো। আমি একরকম মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। হঠাৎ ঘন্টার শব্দ কানে এলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম ক্লাসের সময় হয়ে গেছে। আমি দৌড়ে ক্লাসের দিকে ছুটলাম। ক্লাসে ঢুকতেই দেখি স্যার এখনও আসেনি। আমি তাড়াতাড়ি গিয়ে ফাঁকা জায়গা দেখে বসে পড়লাম। এর ভিতরে স্যার আসলো। সত্যি বলতে কেমন জানি আজ ক্লাসে মনেই বসছিল না, শুধু মেয়েটার চেহারা চোখের সামনে ভাসছিল। হঠাৎ আপনা আপনি চোখটা দরজা দিকে গেল। দেখি মেয়েটা দাঁড়িয়ে আছে। আমার হুট করে বুকের ভেতরটা কেঁপে উঠল। আমি বুকের বাঁ পাশে হাত রাখলাম। এমন সময় মেয়েটা ধীর গলায় বলল, স্যার আসবো। মেয়েটা দেখতে যেমন সুন্দর, মেয়েটার কণ্ঠটা একদম কোকিল পাখির মতো। আমার মনে সেই সময় গিটার বাজতেছিল। মেয়েটা এসে আমার 2 বেঞ্চ আগে বসলো। আমার যে কি আনন্দ হচ্ছিল মেয়েটা আমার সাথে পরে ভেবে। জানি না আমার কি হয়েছিল, শুধু ঘুরে ঘুরে মেয়েটার দিকে নজর যাচ্ছিল। আমি মনে মনে ভাবছিলাম মেয়েটার নামটা যদি জানতে পারতাম। আর তখনই একটা মেয়ে মাইশা বলে ডাক দিল। মেয়েটা সে মেয়েটার দিকে তাকালো। তখন আমি বুঝলাম মেয়েটার নাম মাইশা। তখন সত্যি মনে খুব আনন্দ লাগছিল। 10 মার্চ 2021। আজ আমার খুব কষ্ট হচ্ছে, কান্না পাচ্ছে খুব। আমি ভেবেছিলাম কলেজ জীবনটা অনেক সুন্দর, কিন্তু এখানেও কালো ছায়া আছে। এখানে সবাই ভালো হয় না। আজ কলেজে গিয়েছিলাম, ক্লাসের সময় হয়ে আসছিল, তাই একটু দ্রুত করিডোর দিয়ে হেঁটে ক্লাসের দিকে যাচ্ছিলাম। তখনই পিছন থেকে কেউ আমাকে এই ছেলে বলে ডাক দিল। আমি পিছনে ঘুরে দেখি কয়েকজন ছেলে দাঁড়িয়ে আছে। আমি একটু ভয়ে ভয়ে এগিয়ে গেলাম তাদের কাছে। ওরা আমাকে বলল, কি নিউ ইয়ার? আমি বললাম হ্যাঁ। ওরা নিজেদের মধ্যে তাকাতাকি করে হাসতে লাগলো। আমার একটু রাগ হলো। আমি চলে যেতে লাগলে ওরা আমার ব্যাগ টেনে ধরে। আমি ঘুরে তাকাই। ওরা বলল, তোমাকে যেতে বলেছি? আমার ক্লাসের সময় হয়ে যাচ্ছে। তো কি হয়েছে, আমরা তোমার সিনিয়র,
আমাদের সম্মান করো, এখানে চুপচাপ দাঁড়াও। আমি দাঁড়ালাম। আমাদের নিজস্ব কিছু রুলস আছে নিউ ইয়ারের কিছু স্টুডেন্টদের জন্য, সেগুলো মেনে চলা নিউ ইয়ারের স্টুডেন্টদের ফরজ কাজ, বুঝলে? আমি তাদের কথা শুনে একটু অবাক হলাম। আমরা যেটা বলবো এখন তুমি সেটাই করবে, তাহলে আমরা তোমাকে ছেড়ে দিব। কি করতে হবে? ওদের মধ্যে একজন সরাসরি বলল। তেমন কিছু না, তুমি শুধু তোমার শার্ট খোলো। কেন? কোনো প্রশ্ন না, যেটা বললাম সেটা করো। আমার রাগ হলো। আমি ঘড়ির দিকে তাকালাম, দেখলাম আর মাত্র 10 মিনিট বাকি আছে। আমি ওদের কিছু না বলে চলে যেতে লাগলে ওরা আমার কাঁধের ব্যাগটা টেনে ব্যাগটা ফেলে দিল। আমি ওদের দিকে তাকালাম। আমাদের সাথে কোনো বেয়াদবি না। দেখুন, আমার ক্লাসের সময় হয়ে যাচ্ছে, আমাকে যেতে দিন বলে আমি ব্যাগটা তুলতে লাগলে ওরা আমাকে ধাক্কা দিল। আমার খুব খারাপ লাগতে লাগলো, কারণ ওখানে আরও কয়েকজন ছেলে মেয়ে ছিল, সবাই দাঁড়িয়ে আমাকে দেখছিল। তারপর ওদের মধ্যে একজন এসে আমার শার্টের কলার ধরে উঠালো। দুজন এসে আমার হাত পা চেপে ধরলো। আমার তখন খুব ভয় লাগছিল। আমি ওদের হাত থেকে নিজেকে ছাড়ানোর জন্য খুব চেষ্টা করলাম, কিন্তু ওরা আরো শক্ত করে আমার হাত চেপে ধরেছিল। ওদের মধ্যে আরেকজন এসে আমার শার্টের বোতাম খুলতে লাগলো আর হাসতে লাগলো। আমি ওদের সামনে খুব আকুতি করে বললাম, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমার সাথে এমন করবেন না, আমার ক্লাসের সময় হয়ে যাচ্ছে, প্লিজ আমাকে যেতে দিন। কিন্তু ওরা আমার একটা কথাও শুনলো না, জোর করে আমার গায়ের থেকে শার্টটা খুলে নিল। আর ঠিক সেই সময় মাইশা আসতেছিল। মাইশা আমার দিকে আর চোখ দিয়ে তাকিয়ে দেখে চলে গেল। সেই সময় এতটা খারাপ লাগছিল যে আমার মনে হচ্ছিল আমি মাটির তলে ঢুকে যাই। আমার খুব কান্না পাচ্ছিল। ওরা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং জোরে জোরে সবাই হাসতে লাগলো। সেই সময় নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল। ওরা আমার মুখের উপর শার্টটা ছুঁড়ে দিয়ে হাসতে হাসতে চলে গেল। আমি শার্টটা গায়ে পরে উঠে দাঁড়ালাম, দেখলাম সবাই আমার দিকে তাকিয়ে আছে। সেই সময় ক্লাসে ঘন্টা দিল, সবাই ক্লাসে চলে গেল, কিন্তু আমার আর সাহস হলো না। এমন লজ্জা নিয়ে আমি ক্লাসে যাব কিভাবে? তাই আমি আর ক্লাসে না গিয়ে হোস্টেলে ফিরে এসেছি। আমি ভুলতে পারছিলাম না, বারবার চোখের সামনে শুধু ভাসতেছে আজকের ঘটনাটা। 11ই মার্চ 2021। আমার হাসা উচিত নাকি কান্না করা উচিত আমি কিছুই বুঝতে পারছি না। গতকাল রাতে ঠিক করেছিলাম ওই সিনিয়র ছেলেগুলোর নামে আমি অনেক স্যারের কাছে বিচার দিব। আর সকালে কলেজে গিয়ে আমি সোজা স্যার রুমে গেলাম, দেখলাম অনেক স্যার ক্লাসে যাওয়ার জন্য বের হচ্ছে। আমি স্যারকে বললাম, স্যার আসবো? আসো। আমি ভিতরে গেলাম। স্যার আমাকে বলল, তুমি গতকাল ক্লাসে আসোনি কেন রোহিত? আমি মাথা নিচু করেছিলাম। কি বলবো, কি বলা উচিত কিছুই বুঝতে পারছিলাম না। স্যার আমার কাছে এসে আমার কাঁধে হাত রেখে বলল, কি হয়েছে বলো তো? স্যার, আমি আপনাকে সিনিয়র স্টুডেন্টদের নামে বিচার দিতে এসেছি। গতকাল আমার সাথে সিনিয়ররা যা করেছিল আমি সব খুলে বললাম। স্যার আমার কথা শুনে হেসে উড়িয়ে দিল। আমি খুব অবাক হলাম স্যারের মুখে হাসি দেখে। আমি বললাম, স্যার আপনি হাসছেন? রোহিত, এটা খুব সামান্য একটা বিষয়, এমনটা সব কলেজেই হয়। সিনিয়ররা নিউ ইয়ার স্টুডেন্টদের সাথে এভাবে মজা করে, এটা মনে ধরার মতো কোনো বিষয় না রোহিত। এরপরে ওরা যদি এমন কিছু করতে বলে তাহলে তুমি করো, ওদের সাথে মজা নিও। এখন যাও, ক্লাসে যাও। আমি স্যারের কথা শুনে এত অবাক হয়েছিলাম কি বলবো। সেই সময় আমার এত খারাপ লাগছিল যে মনে হচ্ছিল আমি এই কথাগুলো বলতে এসেই ভুল করেছি। ডায়েরি পড়তে পড়তে ভোর হয়ে এলো। বাইরের দিকে তাকালাম, দেখলাম হালকা হালকা আলো ফুটছে। আমি ডায়েরি বন্ধ করে রেখে উঠে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ছাড়লাম। রাত 8টা। টিউশনি শেষ করে অনিক স্যার মোটর সাইকেল নিয়ে বাড়ির দিকেই যাচ্ছিল। হঠাৎ তার মনে হলো কেউ তাকে ফলো করছে। তিনি কৌতূহল নিয়ে বেশ কয়েকবার পেছনে ঘুরে তাকালো, কিন্তু কাউকে দেখল না। উনি নিজের মনে মোটর সাইকেল চালিয়ে আবার যেতে লাগলো, কিন্তু তার মনে কেমন যেন একটা অদ্ভুত ভয় কাজ করছিল। অনেক মনে মনে বলল, এই রাস্তা দিয়ে আমি কতবার যাওয়া আসা করেছি, কখনো এমন অদ্ভুত ভয় কাজ করেনি, আজ কেন এমন লাগছে? ভাবতে ভাবতে অনেক তার বাড়িতে যাওয়ার রাস্তায় আসতো। এমন সময় হঠাৎ তার মোটর সাইকেলে সামনে একটা কুকুরছানা চলে আসে। অনেক দেখে জোরে মোটর সাইকেল ব্রেক করে থামিয়ে দিল এবং বড় বড় চোখ করে জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো। আমি কি কুকুরছানাটাকে চাপা দিয়ে দিয়েছি ভেবে অনেক উত্তেজিত হয়ে দ্রুত গাড়ি থেকে নেমে গাড়ির চাকার দিকে তাকালো, দেখলো কিছুই নেই। অনেক বুকে 2 হাত রেখে চোখ বন্ধ করে স্বস্তির একটা নিঃশ্বাস ছাড়ল। হঠাৎ সে খেয়াল করলো তার চারপাশে একদম স্তব্ধ। অনিকের শরীর আপনা আপনি ভারী হয়ে এলো।
জায়গাটা ভালো না, মনে হচ্ছে এখানে আমার দাঁড়ানোটাই ঠিক হয়নি। বলে অনিক গাড়িতে উঠে বসলো। এমন সময় সে অনুভব করলো তার পিছে কেউ দাঁড়িয়ে আছে। অনিকের কান মাথা গরম হয়ে এলো এবং গরম ভাব বের হতে লাগলো। অনেক সাহস পেল না পেছনে ঘুরে তাকানোর। অনিক মনে মনে বলল, গাড়িটা স্টার্ট দিতে পারলে বাঁচি। অনিকের হার্টবিট দ্রুত হয়ে গেল, চোখ মুখ থেকে ঘাম ছুটে গেল। অনিক কোনো রকম কাপা হাতে গাড়ির চাবিটা ঘুরিয়ে স্টার্ট দিয়ে সামনে তাকাতেই সামনে থেকেই তার মাথায় কেউ আঘাত করল। অনিক জ্ঞান হারিয়ে মোটর সাইকেলের শুদ্ধ পড়ে গেল। অনিকের হার্টবিট দ্রুত হয়ে গেল, চোখ মুখ থেকে ঘাম ছুটে গেল। অনিক কোনো রকমের কাপা হাতে গাড়ির চাবিটা ঘুরিয়ে স্টার্ট দিয়ে সামনে তাকাতেই সামনে থেকেই তার মাথায় কেউ আঘাত করল। অনিক জ্ঞান হারিয়ে মোটর সাইকেল শুদ্ধ পড়ে গেল। অনিকের জ্ঞান ফিরল। অনিক চোখ খুলে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না, কারণ একদম খুটখুটে অন্ধকার ছিল চারপাশ। অনিক হাত নাড়তে চাইলে অনুভব করলো তার হাত বাঁধা। অনিক ভয়ে উত্তেজিত হয়ে নড়াচড়া করতে গেলে বুঝতে পারলো তার হাত পা বাঁধা চেয়ারের সাথে। অনিক চোখ বন্ধ করে জোরে জোরে কান্না করতে লাগলো এবং চিৎকার করে বলল, কে আছে? আমাকে বাঁচাও, কে আছো? আমাকে এখান থেকে বের করো। বলতেই হঠাৎ তার মাথায় উপর ঝুলন্ত লাইট জ্বলে উঠল। অনিক চোখ খুলে সামনে তাকাতেই ভয়ে চমকে উঠল। দেখল সামনে একটা টেবিল, টেবিলের উপর বিভিন্ন রকমের টর্চারিং সরঞ্জাম সাজিয়ে রাখা। অনিক দেখে অবাক হওয়ার থেকে ভয় বেশি পেল। ভয়ে অনিকের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। অনিক মনে মনে ভাবল, আজ নিশ্চয় আমার জীবনের শেষ দিন। হায় হায়, কি অপরাধ করলাম আমি, যার জন্য এমন দিন দেখতে হলো। ভাবতেই দরজা খোলার কটকট শব্দ পেল অনিক। সামনে তাকিয়ে খুব চেষ্টা করলো, কিন্তু পরিষ্কার দেখতে পেল না, কারণ মাথার উপর ঝুলন্ত লাইটের আলোর কারণে কিছুই দেখতে পাচ্ছিল না। হঠাৎ দেখলো একজন লোক, তার পা থেকে মাথা পর্যন্ত কালো পোশাক, পায়ে কালো জুতা, কালো প্যান্ট, হাতে কালো গ্লোভস এবং ডান হাতে একটি শটগান, গায়ে কালো জ্যাকেট, মুখে মাস্ক, মাথায় কালো ক্যাপ। অনিক লোকটাকে দেখে ভয়ে চুপসে গেল। লোকটি এসে চেয়ার নিয়ে অনিকের সামনে বসলো। অনিক ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, কে আপনি? আমাকে এখানে এভাবে আটকে রাখছেন কেন? কে চান আপনি? লোকটি চেয়ার থেকে উঠে অনিকের কাছে আসতো এবং টেবিলের ওপর থেকে ছোট ছুরি তুলে নিল হাতে। অনিক লোকটিকে হাতে ছুরি তুলে নিতে দেখে তার আরো বেশি ভয় লাগতে লাগলো। লোকটি ছুরি নিয়ে অনিকের হাতের উপর ছুরি সুচালো মাথা হালকার উপর ঘোরাতে লাগলো। অনিকের বুকটা ভয়ে কাঁপতে শুরু করলো এবং কপাল দিয়ে ঘাম ছুটতে লাগলো। অনিক ভীত চোখে তার হাতের ওপর ছুরির ছোচালো মাথা ঘুরানোটা দেখছিল। কলেজে নিউ ইয়ারের স্টুডেন্ট রোহিতের সাথে যেই ছেলেগুলো র্যাগিং করেছে তাদের নাম কি? অনিক লোকটির কথা শুনে অবাক চোখে লোকটির দিকে তাকালো। লোকটি লাগান্বিত কণ্ঠে জোরে বলল, কি হলো বলো? অনিক চমকিত ভাবে বলল, রোহিত, মানে যেই ছেলেটা 3 দিন আগে সুসাইড করেছে সেই ছেলের কথা বলছেন? তার কথাই বলছি। রোহিতের সাথে তো কেউ র্যাগিং করেনি। র্যাগিং করেনি? না, কেউ র্যাগিং করেনি। উত্তর দিতেই লোকটি ছুরিটি অনিক হাতের ভেতর ঢুকিয়ে দিল। অনিক জ্ঞান ছেড়ে চিৎকার দিয়ে উঠল। লোকটি ছুরি টান দিয়ে অনিকের হাত থেকে বের করলো এবং অনিককে চিবুক চেপে ধরে চোখের মনির কাছে ছুরি নিয়ে গিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, ছেলেগুলোর নাম কি বল, না হয় এবার কি করব বুঝতেই পারছিস। অনিক ভয়ে কান্না করতে করতে কাঁপা কণ্ঠে বলল, বলছি বল। ওরা অনার্সের ছেলে পেলে, ওদের নাম। বলে অনিক চুপ হয়ে গেল। লোকটি রেগে অনিকের মুখে একটা জোরে ঘুষি মারল আর সাথে সাথে অনিকের মুখ থেকে রক্ত বের হয়ে আসতো। লোকটি অনিকের মাথার চুল মুঠ করে টেনে ধরে রাগান্বিত কণ্ঠে বলল, একটা কেউ যদি বাঁচানোর চেষ্টা করিস তাহলে তোকে কি করবো তুই ভাবতেও পারছিস না। ভালোই ভালোই নাম বলে দে, যদি তোর প্রাণের মায়া থাকে তো। অনিকের অবস্থা খুব খারাপ। অনিক আস্তে আস্তে লোকটির দিকে তাকিয়ে কাপা সুরে বলল, ওদের নাম যদি বলি আপনি আমাকে ছেড়ে দিবেন তো? আগে তো নাম বল, যদি নামগুলো ঠিক হয় তাহলে তুই ছাড়া পাবি, আর যদি ভুল বলিস তাহলে তোকে এত টর্চার করব যে তুই নিজেই আমার কাছে মৃত্যুর জন্য ভিক্ষা চাইবি। কিন্তু আমি তোকে সহজেই মৃত্যু দেব না, এই রুমে তোকে পুড়িয়ে মারব। তুই জানিস এই রুমের নাম কি? দাঁড়া, আগে রুমটা এক ঝলক দেখে নেই। বলেই লোকটি ঝুলন্ত লাইটটি ঘুরিয়ে রুমের চারপাশে দেখাতে লাগলো। অনিক দেখলো রুমে চার দেওয়ালে শুধু রক্তের ছাপ এবং মেঝেতেও অনেক রক্তের ছাপ। অনেক ভয়ে চোখ বন্ধ করে চিল্লিয়ে বলল, আমি দেখব না।
লোকটি ঝুলন্ত লাইট ছেড়ে দিয়ে গিয়ে নিজের চেয়ারে বসলো এবং বলল, এই রুমটার নাম ডেড হেল রুম। এখানে আমি অনেক মানুষকে সোজা করেছি, অনেককে আবার এই হাত দিয়ে খুন করেছি। এখন তুই যদি নিজের জীবনকে ভালোবাসিস তাহলে বলে দে ওদের নাম। অনেক জোরে জোরে কান্না করতে করতে বলল, ওদের নাম আরিফ, রানা, রাবিন, নাইম। এবার আমাকে ছেড়ে দিন, আমাকে আমার বাড়ি যেতে দিন। দিব, সময় হলেই দেব। বলেই লোকটি উঠে চলে যেতে লাগলে অনেক উত্তেজিত সুরে বলল, কোথায় যাচ্ছেন? আমাকে ছাড়ুন, আমি এখানে থাকবো না। আমাকে ছেড়ে দিন, দয়া করুন, আমার কথাটা শুনুন। লোকটি অনেকের কোনো কথাই শুনল না, রুম থেকে বের হয়ে চলে গেল। অনেক কান্নায় ভেঙে পড়ল। অনেকের যেই হাতে ছুরি দিয়ে আঘাত করেছে সেই হাত ফুলে ডুমডুমা হয়ে গেল। আমি কি এমন ভুল করেছি যে আমাকে এভাবে শাস্তি পেতে হচ্ছে? কেউ আছো, আমাকে এখান থেকে বাঁচাও, আমাকে বের করো এখান থেকে। বলতে বলতে অনেকের চোখ ঝাপসা হয়ে আসতো এবং সে জ্ঞান হারিয়ে ফেলল। এদিকে অনেকের স্ত্রী তার স্বামীর ফোন দিয়েই চলেছে। ফোন বাজছে কিন্তু কেউ ধরছে না। অনেকের স্ত্রী চিন্তায় পড়ে গেল এবং অনেকের পরিচিত সবাইকে ফোন দিয়ে জিজ্ঞেস করলো অনেক তাদের সাথে আছে কিনা। তারা যখন না বলল তখন অনেকের স্ত্রী আর কিছুই না ভেবেই সোজা পুলিশ স্টেশন যাওয়ার জন্য বের হলো। রাস্তা দিয়ে যেতেই দেখলো তার স্বামীর মোটর বাইক পড়ে আছে। অনেকের স্ত্রীর আর বুঝতে বাকি রইল না যে তার স্বামীর বিপদ পড়েছে। অনেকের স্ত্রী আর পুলিশ স্টেশন না গিয়ে পুলিশকে ফোন দিয়ে আসতে বলল। পুলিশ আসতে অনেকের স্ত্রী কান্না করতে করতে সব খুলে বলল। এসআই কনস্টেবলদের বলল চারপাশ সার্চ করে দেখতে। এসআই অনেকের স্ত্রীর কাছে অনেকের নাম্বার নিয়ে কল দিতেই ফোনের রিংটন শুনতে পেল। এসআই রিংটনের শব্দ ধরে কিছু দূর যেতেই দেখে গাছের ভেতর অনিকের ফোন পড়ে আছে। এসআই ফোন তুলে হাতে নিল এবং অনিকের স্ত্রীকে বলল, আপনি বাড়ি ফিরে যান, আমরা খুব তাড়াতাড়ি আপনার হাজব্যান্ডকে খুঁজে বের করে আপনাকে খবর দিব। অনিকের স্ত্রী চলে গেল। পরের দিন ভোরে অনিকের বাড়িতে কেউ দরজায় কলিং বেল বাজালো। অনিকের স্ত্রী কলিং বেলের শব্দ শুনে ধরপড় করে উঠে গিয়ে দরজা খুলল। দেখলো অনেক করুণ অবস্থায় দাঁড়িয়ে আছে, মুখে লাল কালো শিরার দাগ, মাথায় ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ। অনিকের স্ত্রী অনিককে দেখে নিজেকে আর শান্ত রাখতে পারল না। অনিককে জাপটে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। শান্ত হও, চলো ভিতরে যাই। অনিকের স্ত্রী অনিককে ধরে ধরে ভেতরে নিয়ে এসে বসালো। তোমার এই অবস্থা কে করেছে? কি হয়েছিল? কোথায় ছিলে তুমি? এত প্রশ্ন করো না, আমি ফিরে এসেছি। এটা কি তোমার জন্য বেশি না? এখন যাও, একটু পানি নিয়ে আসো। অনিকের স্ত্রী গিয়ে পানি নিয়ে আসতো এবং অনিকের হাতে দিল। অনিক পানি পান করলো। অনিকের স্ত্রী বলল, তুমি জানো কত চিন্তা হচ্ছিল আমার? কাল তোমাকে ফোনে না পেয়ে আমি সবাইকে ফোন দিয়ে তোমার কথা জিজ্ঞেস করেছি, কিন্তু কেউ কিছু বলতে পারেনি। তারপর আর বুদ্ধি না পেয়ে আমি পুলিশ স্টেশন। বলতেই চমকে বলল, ওই পুলিশকে তো জানানো হলো না। বলতেই অনিক বড় বড় চোখ করে তার স্ত্রীর দিকে তাকিয়ে বলল, তুমি পুলিশের সাথে কন্ট্যাক্ট করছো? হ্যাঁ করেছি, কিন্তু তুমি এত। বলতেই অনেক পানির গ্লাস সজোরে মেঝের উপর ছুঁড়ে মেরে রাগান্বিত সুরে বলল, তোমার কি ঝামেলা পাকানো ছাড়া আর কোনো কাজ নেই? কেন পুলিশকে বলতে গেলে? তোমার কি তোমার স্বামী লাশ দেখার ইচ্ছে আছে? অনিকের স্ত্রী অনিকের কথা শুনে অবাক হয়ে বলল, এগুলো কি বলছো? আমার তোমাকে নিয়ে চিন্তা হচ্ছিল। বলতেই অনিক বলল, রাখো তোমার চিন্তা, এখনই থানায় ফোন করে বলো আমার স্বামী বাড়ি ফিরে এসেছে, আমি মিসিং কেস তুলে নিচ্ছি, দ্রুত করো। অনিকের স্ত্রী ভয়ে তাড়াতাড়ি থানায় ফোন করলো। এদিকে অনিকের ভয়ে গলা শুকিয়ে আসছিল। অনিক মাথায় হাত দিয়ে সেই লোকটির বলা কথা ভাবতে লাগলো। তোকে ছেড়ে দিচ্ছি, কারণ তুই সত্যি বলেছিস। যদি এগুলো কথা পুলিশকে বা ওই ছেলেদের বলার চেষ্টাও করিস তাহলে এবার তো জীবিত ছাড়লাম, এরপরে আর জীবিত ছাড়বো না। যদি সত্যি বেঁচে থাকতে চাস তাহলে মুখ বন্ধ রাখবি, কাউকে কিচ্ছু বলবি না। আপনি যেভাবে বলবেন আমি সেইভাবেই করব, আমি কাউকে কিছু বলবো না, কথা দিচ্ছি। লোকটি অনিকের হাত ব্যান্ডেজ করে দিল, মাথা ব্যান্ডেজ করে দিল। তাহলে আমিও তোকে কিচ্ছু করব না, চল তোকে এখন তোর বাড়িতে দিয়ে আসি। অনেক লোকটির কথা শুনে খুব খুশি হলো। লোকটি উঠে এসে কারো কাপড় দিয়ে অনিকের চোখ বাঁধতে গেলেই অনেক ঘাবড়ে গিয়ে বলল, কি করছেন? তোকে এত সহজে বিশ্বাস করব? এতটাও পাগল আমি না। বলে ওঠে লোকটি অনিকের চোখে কাপড় বেঁধে দিয়ে ধরে অনিককে গাড়িতে বসালো। তারপর অনিকের বাড়ির কাছে নিয়ে এসে অনিকের চোখ খুলে দিল এবং বলল, যা বাড়ি যা, যেটা বলেছিল সেই কথার যেন নড়চড় না হয়। জি। লোকটি চলে গেল গাড়ি নিয়ে।
অনিকের স্ত্রী অনিকের কাঁধে হাত রাখতেই অনিক চমকে উঠল। কি হয়েছে? কিছু না, পুলিশকে বলছো? বলেছি। অনিক স্বস্তির নিঃশ্বাস ছেড়ে উঠে নিজের রুমে চলে গেল। সকাল 10টা। পুলিশ অনিকের বাড়িতে এসে দরজায় বেল বাজালো। অনিকের স্ত্রী দরজা খুলে দেখল পুলিশ। আপনি কেস তুলে নিয়েছেন, বলেছেন আপনার স্বামী ফিরে এসেছি। আপনার স্বামী কোথায়? ওনাকে ডাকুন, আমরা ওনার সাথে কথা বলতে চাই। উনি রুমে আছে, আপনারা ভিতরে আসুন। পুলিশ এসেছে, তোমার সাথে কথা বলতে চাচ্ছে। অনিক পুলিশের কথা শুনে চমকে উঠে দাঁড়ালো এবং রেগে বলল, তোমার মানা করেছিলাম না, কেন ওদেরকে ঢুকতে দিয়েছো? তুমি এমন কেন করছো? ওদের সাথে কথা বলো, তোমার সমস্যার কথা জানাও। আমার কোনো সমস্যা নেই, এখনই গিয়ে ওদেরকে চলে যেতে বলো। আমি কারোর সাথে কোনো কথা বলবো না। কিন্তু বলতেই অনেক রাগান্বিত কণ্ঠে বলল, কোনো কিন্তু নয়, যাও এখান থেকে, আর যেটা বললাম সেটা করো। অনেকের স্ত্রী মন খারাপ করে চলে গেল। অনেক তাড়াতাড়ি গিয়ে রুমে দরজা আটকিয়ে দিয়ে ভয়ে কাঁপতে লাগলো এবং মনে মনে বলল, যদি ওই লোকটা জানতে পারে তাহলে আমাকে এবার আর ছাড়বে না। ও আল্লাহ রক্ষা করো। এদিকে অনেকের স্ত্রী পুলিশদের বলল, আপনারা চলে যান, অনেক আপনাদের সাথে কথা বলতে চাইছে না। এসআই অনেকের স্ত্রীর কথা শুনে অবাক হলো এবং বলল, কেন, কি সমস্যা? উনি কেন কথা বলতে চান না? আমি জানি না, তবে উনি চাচ্ছেন না, এইটুকুই আর কি। আপনার হাজব্যান্ড কোন রুমে আছে আমাদের বলুন, আমরা গিয়ে কথা বলছি। কিন্তু বলতে এসআই বলল, দেখুন, বিষয়টা আমাদের ভালো ঠেকছে না, আমাদের প্লিজ সাহায্য করুন। অনেকের স্ত্রী অনেকের রুমের সামনে এসআইকে নিয়ে আসতো। এসআই দরজা নক করে বলল, স্যার, আপনি ভয় পাবেন না, আপনার কিচ্ছু হবে না। আপনি প্লিজ আমাদের সাথে এসে কথা বলুন, আপনার সমস্যা বলুন। দেখুন, আমি কারো কথা বলতে চাচ্ছি না, আর আমার কোনো সমস্যাও নেই, প্লিজ চলে যান আপনারা। এসআই আরও কিছুক্ষণ অনিককে বোঝালো এবং দরজা খুলতে বলল, কিন্তু অনিক রাজি হলো না। পুলিশরা একরকম নিরাশ হয়ে চলে গেল। সকাল 11টা। অনেকের 3 ছাত্র আসলো অনেকের থেকে অ্যাসাইনমেন্টের কিছু কাগজ নিতে। তারা এসে বসল। অনেক আসলে 3 ছাত্র অনেককে দেখে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে যায়। তারা উত্তেজিত সুরে বলল, স্যার, আপনার কি হয়েছে? কে মেরেছে আপনাকে? অনেক থতমত খেয়ে বলল, কেউ না, কেউ মারেনি, আমি ব্যথা পেয়েছি। স্যার, আমরা কি বুঝি না? স্যার, প্লিজ বলুন কি হয়েছে আপনার? কে মেরেছে আপনাকে? একবার তার নাম বলুন, তারপর দেখেন আমরা কি করি। বললাম তো কেউ মারেনি আমাকে। তোমরা এখানে কেন এসেছো সেটা বলো। স্যার, আমরা অ্যাসাইনমেন্ট কাগজ নিতে এসেছিলাম। তোমরা বসো, আমি নিয়ে আসছি। বলে অনেক ভিতরে গিয়ে কাগজপত্র নিয়ে আসতো। এই না কাগজ, এটা নিয়ে তোমরা যাও। স্যার, বলুন না কি হয়েছে। আমি বলতে পারবো না, তোমরা যাও। স্যার, প্লিজ বলুন, আমরা কাউকে বলবো না, কথা দিচ্ছি। অনেক কিছুক্ষণ চুপ করে থেকে বলল, কেউ আছে যে অনেকের মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে, কিন্তু আমি জানি না কে। সে আমাকে ধরেছিল এবং মেরেছে। আমি তার চেহারা দেখিনি, আর কিছু মনে নেই। আমার যেটা মনে হলো তোমাদের শুধু সেটুকুই বললাম। স্যার, আপনি এগুলো কি বলছেন? আমি সত্যি বলছি। দেখো, এগুলো কথা, কিন্তু কাউকে বলো না। এগুলো কথা তোমাদের মধ্যেই রেখো। 13ই মার্চ 2021। আজ হোস্টেলে আমার নতুন 2 জন বন্ধু হয়েছে, আবির আর মেরান। ওরা 2 জন একসাথে থাকে, ওরা খুব ক্লোজ ফ্রেন্ড। আমি ওদের ফ্রেন্ড হয়ে গেলাম। ওরা 2 জন খুব হাসি খুশি। ওরা আমাকে খুব হাসালো আজ। অনেকদিন পর আজ আমি এত হেসেছি। আজ আমার সত্যি ভালো লাগছে। 14ই মার্চ 2021। আমার সাথে বারবার কেন ওরা এমন করে? আজ কলেজে আবির, মেরান আর আমি ক্যান্টিনে 13 নম্বর টেবিলে বসে কফি খাচ্ছিলাম এবং গল্প করছিলাম। হঠাৎ সিনিয়র সেই ছেলেগুলো এসে মেরানের মাথায় মারলো। মেরান রেগে উঠে দাঁড়ালো। আমি আর আবিরও দাঁড়ালাম। এখানে বসার সাহস তোদের কে দিল? তোরা জানিস না এটা আমাদের জায়গা? আমাদের নাম লেখা আছে এখানে। আমাদের নাম লেখা থাকুক আর না থাকুক, এটা আমাদের জায়গা, সবাই জানে। আবির গিয়ে ওদের হাত মেরানের কলার থেকে ছাড়ানোর চেষ্টা করলে ওরা আবিরের মুখে ঘুষি মারে। আমি দেখলাম ক্যান্টিনের সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। আমি সিনিয়রদের কাছে গিয়ে বললাম, ভাইয়া ওদের ছাড়ুন, আমরা চলে যাচ্ছি। আমরা বুঝতে পারিনি এটা আপনাদের জায়গা। ওরা মেরান আর আবিরকে ছেড়ে দিল আর আমাকে ধরলো এবং বলল, সেদিন তো ক্লাসের সময় হয়ে গিয়েছিল, তাই তোর খুব তাড়া ছিল, তাই আমাদের কথা মানিসনি, আমাদের সব করতে হয়েছে। আজকে তো ক্লাসের জলদি নেই, তাহলে এখন যেটা বলবো সেটা কর, না হয় আজকে
এমন কিছু করব তুই কলেজের মুখ দেখাতে পারবি না। আমি তখন খুব ভয় পেয়ে গেলাম। ওদের মধ্যে একজন এসে আমার কফির গ্লাস নিয়ে কফির গ্লাসে থুতে ফেললো এবং আমার দিকে ধরে বলল, এটা খেয়ে ফেল। আমার এত খারাপ লাগছিল কি বলবো। মেহরান, আবির রেগে ওদের বলল, আমাদের বন্ধু ওটা খাবে না। আমি ওদের দিকে তাকালাম। এমন সময় ওরা বলল, খাবে না, ঠিক আছে। বলে ওরা 3টা কফির গ্লাস এনে সব কফি আমার মাথায় ঢেলে দিল এবং হাসতে লাগলো। আমি বুঝতে পারছিলাম না আমি কি করব। ওরা আমাকে ধাক্কা দিয়ে আরেকটা টেবিলের উপর ফেলে দিল এবং সেই টেবিলের উপর থেকে সসের বোতল নিয়ে আমার পিঠে সস দিয়ে লুজার লিখলো এবং ক্যান্টিনে সবাইকে বলল আমাকে লুজার বলার কথা। সবাই জোরে জোরে আমাকে লুজার বলতে লাগলো। আমার এতই খারাপ লাগছিল যে মনে হচ্ছিল আমি এখনই মরে যাই। এখন আমার কানের মধ্যে লুজার শব্দটা বাজছে। আমি আর নিতে পারছি না, সত্যি নিতে পারছি না। রাত 9টা। আরিফ, রানা, বাবিন, নাইম মুভি দেখে গল্প করতে করতে হেঁটে সবাই বাড়ির দিকে যাচ্ছিল। 4 জনই ফ্লাইওভার ব্রিজ দিয়ে যেতে লাগলো। ফ্লাইওভার ব্রিজটা একদমই ফাঁকা ছিল। 4 জন খুব মজা করতে করতে যাচ্ছিল। আরিফ হাসতে হাসতে বলল, কাল আমার খেলা আসে, ভুলে যাস না জানি। আরে না, তোর খেলার কথা ভোলা যায়? আমি গ্যালারিতে বসবো, আমি তো আর খেলি না। নাইম হেসে বাবিনের মাথায় মারল এবং বলল, তুই কোনো কাজেরই না শালা। বলতে হঠাৎ ল্যাম্প পোস্টের লাইট বাস্ট হয়ে গেল। আরিফ, রানা, নাইম, বাবিন চমকে উঠল। কেমনটা লাগে বলতো? ওহ, মনে হচ্ছে এখনই হাড়টা খুলে মুখ দিয়ে বের হবে। কি আজব কথা বলিস তুই। ওরা আবার হাঁটতে শুরু করলো দাম দাম করে। ল্যাম্প পোস্টের লাইট ব্লাস্ট হতে লাগলো। আরিফ, রানা, নাইম, বাবিন ভয়ে একাকার অবস্থা। 4 জন 4 জনের হাত ধরলো। 6টা ল্যাম্প পোস্ট ব্লাস্ট হয়ে গেল। তারপরের ল্যাম্প পোস্টগুলো আর ব্লাস্ট হলো না। এমন সময় পেছন থেকে একটা গাড়ি তাদের দিকে লক্ষ্য করে ছুটে আসতে লাগলো। তারা গাড়ির শব্দ শুনে পেছনে ঘুরে তাকালো। দেখলো তাদের দিকে একটা গাড়ি ধেয়ে আসছে। আরিফ চিৎকার করে বলল, দৌড়া সবাই। সবাই জান ছেড়ে দৌড়াতে লাগলো। দৌড়ে কিছু দূর যেতেই দেখলো সামনে থেকে একটা গাড়ি স্পিডে আসছে তাদের দিকে। 4 জন দাঁড়িয়ে ভয় কান্না করতে লাগলো। কোন দিকে যাবে বুঝতে পারছিল না, এদিক ওদিক তাকাতে লাগলো। নাইম উত্তেজিত সুরে ভয় বলল, এখন কোন দিকে যাব? এটা তো ব্রিজ, নিচে লাফ দিলে মরে যেতে পারি। এখন কি করি? আরিফ, কিছু কর, গাড়ি আসছে কাছে। বলতেই গাড়িগুলো তাদের কাছে আসতেই 4 জন মাথা নিচু করে বসে চোখ বন্ধ করে জোরে চিল্লাতে লাগলো। গাড়িগুলো ওদের কাছে এসে থেমে গেল। 4 জন চোখ খুলে তাকালো, কিন্তু গাড়ির হেডলাইটের আলোতে কিছুই দেখতে পাচ্ছিল না। এমন সময় গাড়ির ভেতর থেকে 4 জন লোক বের হয়ে 4 বন্ধু সামনে দাঁড়ালো। 4 জনই ভয়ে কাঁদতে কাঁদতে উঠে দাঁড়ালো। দেখলো 4 জন লোক একদম পা থেকে মাথা পর্যন্ত কালো পোশাকে ঢাকা। তারা ভয়ে কাঁপার সুরে বলল, কে আপনারা? আমাদের কেন মারতে চান? বলতেই 4 জন লোক 4 বন্ধুর মাথায় বন্দুক ঠেকালো। 4 জনই ভয়ে চোখ বন্ধ করে জোরে জোরে কান্না করতে লাগলো এবং বলল, আমাদেরকে ছেড়ে দিন, আমরা তো কলেজ স্টুডেন্ট, আমরা কিছু করিনি, আমাদের ছেড়ে দিন। বলতেই 4 জন লোক একসাথে 4 বন্ধুর মাথায় বন্দুক দিয়ে আঘাত করতেই 4 জন একসাথে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। 4 জন লোক সামনের গাড়ির দিকে তাকিয়ে মাথা ঝোঁকালো। একজন সামনের গাড়ির কাছে এসে বলল, কি করব বস? গাড়ির ভেতর থেকে বলল, ওদেরকে বেঁধে গাড়িতে তোলো। 1 ঘন্টা পর আরিফের জ্ঞান ফিরলে আরিফ চোখ খুলতেই ওপরে ঝুলন্ত লাইটের আলোতে তাকাতে পারল না। আরিফ চোখে হাত দেওয়ার জন্য হাত নাড়াতে গেলে অনুভব করলো তার হাত বাঁধা। আরিফ চোখ খুলে পাশে তাকাতেই দেখে নাইম তার পাশে পড়ে আছে। আরিফ নাইমকে দেখে চমকে উঠল এবং খুব কষ্টে উঠে বসল। দেখলো তার 3 পাশে 3 বন্ধু অচেতন অবস্থায় পড়ে আছে। আরিফ উত্তেজিত হয়ে 3 বন্ধুকেই ডাকলো, কিন্তু কেউ সাড়া দিল না। আরিফ কষ্ট করে উঠে দাঁড়াতে ঝুলন্ত লাইটটা আরিফের মাথার সাথে বাড়ি লাগলো। আরিফ ঝুলন্ত লাইটের আলোতে তার সামনের দেয়ালে লাল রং দিয়ে লেখা দেখলো ডেড। আরিফ দেখে ভয় উত্তেজিত হয়ে তাড়াতাড়ি 3 বন্ধুকে জাগালো। 3 জনই জেগে উঠল এবং উত্তেজিত হয়ে কাঁপা কণ্ঠে বলল, আমরা এখানে কেন? এটা কোন জায়গা? আমি জানি না, তবে এটা ভালো জায়গা না, এটা বুঝতে পারছি। আমাদের পালাতে হবে। আরিফ, আমার হাত খুলে দে। বাবিন, তুই আমার হাত খুলে দে। বাবিন নাইমের আরিফ রানার হাত খুলতে লাগলে নাইম খেয়াল করলো দেওয়ালের সাথে মিশে সেই 4 জন লোক দাঁড়িয়ে আছে।
নাইম চিল্লিয়ে উঠল। আরিফ, রানা, বাবিন পেছনে ঘুরে তাকালো, দেখলো সেই 4 জন লোক। সবাই ভীত কণ্ঠে বলল, কি চান আপনারা? কেন আমাদের ধরে নিয়ে এসেছেন? রুমে এক কোণায় একটা সাউন্ড বক্স রাখা ছিল, সেখানে কেউ বলে উঠল, শুরু করো। সেই 4 জন লোক হকি স্টিক হাতে নিয়ে 4 বন্ধুর দিকে যত কদম এগিয়ে আসে, 4 বন্ধুই ভয়ে তত কদম পিছনে সরতে লাগে। তারা ভয়ে উত্তেজিত সুরে বলল, আমাদের ছেড়ে দিন, আমরা কিছু করিনি। কেন আপনারা আমাদের মারতে চান? বলতেই 4 জন লোক হকি স্টিক নিয়ে 4 বন্ধুকে ইচ্ছে মতো বেদম পিটন পিটাতে লাগলো। 4 জনের প্রাণ ছেড়ে দিয়ে চিল্লাতে লাগলো এবং মেঝের ওপরে গড়াগড়ি করতে লাগলো। 4 জন ছেলেই তাদের কাছে আকুতি মিনতি করতে লাগলো, কিন্তু লোকগুলো তাদের কোনো কথাই শুনল না। ইচ্ছা মতো মারতে থাকলো। 4 জনই তাদের চিল্লাতে চিল্লাতে বলল, কেন আমাদের মারছেন? আমরা কি করেছি? আমাদের মারবেন না, বিনা দোষে কেন আমাদের এভাবে মারতেছেন? এমন সময় সাউন্ড বক্সে বলল, থেমে যাও। 4 জন লোক পেটানো থামিয়ে দিল এবং পেছনে সরে দাঁড়ালো। 4 বন্ধুর একদম আধমরার মতো অবস্থা হয়ে গেছে। নাক মুখ কপাল দিয়ে রক্ত বের হচ্ছে, হাত পায়ের মারের কালশিরা পড়ে ফুলে ডুমডুমা হয়ে গেছে। 4 জনই একসাথে আদো আদো ভাবে কাপা সুরে কান্না করতে করতে বলছে, আমাদের ছেড়ে দিন, আমরা কিছুই করিনি। বলতেই কেউ দরজা খুলে কেউ ভেতরে আসতো। 4 জন লোক এসে 4 বন্ধুর চুল মুঠ করে ধরে টেনে হাঁটু গেড়ে বসালো। 4 জন বন্ধু আধো আধো চোখের সামনে তাকালো। ওই 4 জন লোকের মতো পা থেকে মাথা পর্যন্ত কালো পোশাকে ঢাকা একজন লোক হাতে রিভলভার নিয়ে চেয়ারে বসে আছে। লোকটির হাতে রিভলভার দেখে 4 বন্ধুর ভয়ে কাঁপতে লাগলো এবং জোরে জোরে কান্না করে বলতে লাগলো, আমাদের মারবেন না, আমরা কিছুই করিনি। তোরা কিছু করিসনি? না, আমরা কিছুই করিনি। আপনারা ভুল করে হয়তো আমাদের তুলে এনেছেন। লোকটি রেগে উঠে দাঁড়িয়ে জোরে চেয়ারে লাথি দিয়ে বলল, তোদের ভুল করে তুলে এনেছি, তোরা কিছুই করিসনি। তোরা রোহিতকে মেরেছিস, মনে পড়ে তোদের? 4 বন্ধুই রোহিতের নাম শুনে অবাক হয়ে গেল এবং নিজেরাই নিজেদের দিকে তাকাতাকি করতে লাগলো। লোকটি রেগে গিয়ে 4 জন লোকের মধ্যে একজনের হাত থেকে হকি স্টিক নিয়ে এসে 4 বন্ধুকে ধূপপাত ধূপ মারতে শুরু করলো আর বলে, কেন মেরেছিস তোরা রোহিতকে? ও ওদের কি ক্ষতি করেছিল? কেন মারলি ওকে? বল, কেন মারলি? 4 বন্ধু চিল্লায় চিল্লায় কাঁদতে কাঁদতে বলল, ভাই, আমরা সত্যি বলছি, আমরা রোহিতকে মারিনি। রোহিত তো সুইসাইড করেছে ভাই, আমরা সত্যি বলছি, আমাদের কথা বিশ্বাস করুন। লোকটি মার থামিয়ে আরিফের চুল মুঠ করে টেনে ধরে রাগান্বিত সুরে বলল, তোরা ওকে মারিসনি, কিন্তু ওকে টর্চার করেছিস, সবার সামনে ওকে বেইজ্জত করেছিস। তোদের এই কাজগুলোর জন্য ও সুইসাইড করতে বাধ্য হয়েছে। রানা কাঁদতে কাঁদতে বলল, এটা ঠিক না। হ্যাঁ, আমরা মানছি, আমরা ওর সাথে মজা করছি, ওকে বেইজ্জত করছি, কিন্তু ওর মৃত্যুর পিছনে আমরা দায়ী নই। ওর সাথে আমরা যাই করেছি সেটা তাও 6 থেকে 7 মাস আগে। ও যদি আমাদের কারণে সুইসাইড করার ইচ্ছাই ছিল তাহলে 6 থেকে 7 মাস আগেই সুইসাইড করতে পারতো। ভাই, আমরা সত্যি বলছি, রোহিতের মৃত্যুর পিছনে আমরা নেই। হ্যাঁ, আমরা রোহিতের সাথে যেইটুকু র্যাগিং করেছি সেইটুকুর জন্য আমরা আপনার কাছে ক্ষমা চাই, কিন্তু বিশ্বাস করুন, রোহিতের মৃত্যুতে আমাদের কোনো হাত নেই। তোরা এই র্যাগিং করার শাস্তি তো অবশ্যই পাবি। বলে লোকটি উঠে 4 জন লোকের কাছে গিয়ে বলল, ওদের কপালে খোদাই করে লুজার লিখে দাও, যেন ওদের দিকে তাকিয়ে মানুষ হাসে। 4 বন্ধু লোকটির কথা শুনে ভয়ে উত্তেজিত সুরে বলতে লাগলো, এমন করবেন না, আমাদের ছেড়ে দিন, আমরা তো ভুল স্বীকার করেছি, এবার ক্ষমা করুন, আমাদের কিছু করবেন না, প্লিজ আমাদের ছেড়ে দিন। লোকটি 4 বন্ধুর দিকে তাকিয়ে বলল, এটা আমার রাজ্য, এখানে আমি ভুলের বিচার করি, তোদের ভুলের এটাই শাস্তি। যাও, যেটা বললাম সেটা করো। বলে লোকটি রুম থেকে বের হয়ে চলে গেল। 4 বন্ধু ভয়ে চিল্লিয়ে চিল্লিয়ে বলল, আমাদের দয়া করুন, এমন করবেন না, আমাকে ছেড়ে দিন। 2 জন লোক গিয়ে আগে বাবিনকে ধরে নিয়ে আসতো এবং পা বাঁধলো। বাবিন ভয়ে চিল্লিয়ে চিল্লিয়ে কাঁদতে লাগলো এবং বলল, আমাকে ছাড়ুন, আমাকে ছাড়ুন, রানা, আরিফ, আমাকে বাঁচা ভাই। বলতে একজন লোক বাবিনের মুখে টেপ লাগিয়ে দিল এবং বাবিনকে শুইয়ে দিয়ে 3 জন বাবিনকে চেপে ধরল আর একজন খোদাই করা মেশিন দিয়ে বাবিনের কপালে লুজার লিখে দিতে লাগলো। বাবিনের চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে, কপাল থেকে রক্ত বয়ে চোখের পানির সাথে মিশে গড়িয়ে পড়ছে।
ভাবিন চিল্লাতে না পারায় ভাবিনের কপালের হাতে রগগুলো দাঁড়িয়ে পড়ে। ভাবিন যন্ত্রণায় আর সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলল। এভাবে পরে 3 বন্ধুকেও একইভাবে কপালে লুজার লিখে দিতে লাগলো। তারা অনেক আকুতি মিনতি করলো, কিন্তু লোকগুলো ওদের একটা কথাও শুনল না। তাদের কপাল থেকে বের হওয়া রক্ত দিয়ে মেখে গেল। 4 বন্ধুই বেহুশ হয়ে পড়ে রইল। সাউন্ড বক্সে বলল, ওদের নিয়ে গিয়ে হসপিটালের সামনে ফেলে দিয়ে আসো। 4 জন সেই কথা মতোই কাজ করলো। ভোর 4টায় বন্ধুদেরকে নিয়ে গিয়ে হসপিটালের সামনে ফেলে দিয়ে চলে আসতো। 9 এপ্রিল 2021। আজ আমি মাইশাকে প্রপোজ করেছি। ওকে বলেছি ওকে আমার কতটা বেশি ভালো লাগে, কিন্তু ও আমাকে রিজেক্ট করে দিয়েছে। আমি এতটাই খারাপ? আমাকে দেখতে ভালো না? কি কারণে ও আমাকে রিজেক্ট করলো? আমার সত্যি ওকে খুব ভালো লাগে। মাইশা, কেন তুমি আমাকে রিজেক্ট করলে? 15 এপ্রিল 2021। ছেলেগুলো কি চাচ্ছিল আমার কাছে? ওরা কেনই বা আমার সাথে এমন করলো? ওই ছেলে আমাকে কেন এক রাত তার সাথে থাকতে বললো? ওরা জোর করে কেন আমার প্যান্ট শার্টের বোতাম খুললো? কি করতে চাইছিল ওরা? আমি সত্যি ভয় পেয়েছি। আমার হাত পাগুলো এখনো কাঁপছে। আমি জানি আমি কিভাবে ওদের হাত থেকে বেঁচে ফিরে এসেছি। আমি যদি ওদের ধাক্কা দিয়ে ওয়াশরুম থেকে বের না হতে পারতাম, না জানি ওরা আমার সাথে কি করত। আমি আর এগুলো সহ্য করতে পারছি না। একই ক্লাসে পড়ি, শুধু আমার সেকশন আলাদা। ওরা এমন করলো কিভাবে আমার সাথে? ও আল্লাহ, বাঁচাও আমাকে। আমি আর নিতে পারছি না। আমাকে এগুলো যন্ত্রণা থেকে মুক্তি দাও। সকাল 10টা। মীরা আজ রোহিতের কথা খুব মনে পড়ছে। মীরা রোহিতের বেঞ্চের দিকে তাকিয়ে ভাবল, তোমাকে এইভাবে হারাবো বুঝতে পারিনি রোহিত। ভুলটা হয়তো কোথাও আমারই ছিল। তোমাকে নিজের মনের কথা বলিনি, তোমার দিকে বন্ধুত্বের হাত বাড়াইনি। মীরা চোখ থেকে পানি গড়িয়ে আসতো। মীরা উঠে রোহিতের বেঞ্চে বসতো। টেবিলে রোহিত কাঁটা কম্পাস দিয়ে নিজের নাম খোদাই করে লিখেছে। সেই লেখার ওপরে মীরা হাত বোলাতে লাগলো। এমন সময় একটা ছেলে খেয়াল করলো মীরা রোহিতের জায়গায় বসে রোহিতের খোদাই করা লেখার উপর হাত বোলাচ্ছে। ছেলেটি মীরার কাছে এসে বলল, তুমি জানো রোহিতের মৃত্যুর জন্য কেউ প্রতিশোধ নিচ্ছে? বলতেই মীরা ছেলেটির দিকে তাকালো। ছেলেটি বলল, সবাই বাইরে বলা বলি করছে। ওই যে অনার্সের 4 জন ছেলে আছে না, যারা রোহিতের সাথে র্যাগিং করছিল, তাদের বলে সবগুলার কপাল কেটে লোজার লিখে দিয়েছে। আজ সকালে ওদের হসপিটালের সামনে ফেলে দিয়ে গেছে। ওদের জ্ঞান আসলে পুলিশ ওদের জিজ্ঞাসাবাদ করেছে, ওরা কিছুই বলতে পারেনি। সবাই নাকি কালো পোশাকে ঢাকা ছিল। ওরা শুধু বলেছে ওদের যারা ধরেছিল তারা রোহিতের মৃত্যুর প্রতিশোধ নেবে। কি? কিন্তু কে তারা? জানি না কে তারা, তবে পুলিশরা এখন ধারণা করছে সেই গ্যাংই হয়তো রোহিতের লাশ এবং ডায়েরি চুরি করেছে। মীরা আর কিছু বলল না। ছেলেটি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, মীরা, আমার কি মনে হয় জানো, রোহিত ডিপ্রেশনে সুসাইড করেছে। মীরা অবাক হয়ে ছেলেটির দিকে তাকিয়ে বলল, মানে কিসের ডিপ্রেশন? তুমি কিছু জানো? ছেলেটি ধীরে বলল, আমি জানি। ওর সাথে যেটা হয়েছে সেটা আমার চোখের সামনে হয়েছে। আমি রোহিতের জন্য কিছুই করতে পারিনি। সেই ঘটনার পরে তো রোহিত 15 দিন কলেজে আসেনি। রোহিত একবার 15 দিন কলেজে আসেনি, আমার মনে আছে। কিন্তু কি হয়েছিল রোহিতের সাথে বলতো? 15/4/2021 আমি টয়লেটে ছিলাম। এমন সময় বাইরে কিছু ছেলের হাসার শব্দ পাই। আমি টয়লেটের দরজাটা একটু ফাঁক করে দেখি রোহিত বেরিয়ে এসে পানি ছেড়ে দাঁড়িয়ে আছে। পিছন থেকে আমাদের ক্লাসের বিজ্ঞান বিভাগের ছাত্র জুবিন বোতল থেকে পানি রোহিতের মাথায় ঢালছে এবং হাসছে। জুবিনের পিছনে তারই বন্ধু মারুফার দাঁড়িয়ে ছিল, আর রিফাত দরজার কাছে দাঁড়িয়ে এক নজরে রোহিতের দিকে তাকিয়েছিল। রোহিত অবাক হয়ে জুবিনের দিকে ঘুরে তাকালো। রোহিত অবাক হয়ে বলল, এটা কি করলে? এমন সময় রিফাত পকেট থেকে রুমাল বের করে রোহিতের কাছে আসতো এবং রোহিতকে নিজের দিকে ঘুরিয়ে রোহিতের মুখ মুছে দিতে দিতে বলল, জুবিন, এ আর কি একটা সীমা থাকে। জুবিন দাঁড়িয়ে মুখ চেপে হাসছিল। রোহিত, জুবিনের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। ইটস ওকে, আমার দেরি হচ্ছে বলে রোহিত যেতে লাগলো। রিফাত রোহিতের হাত চেপে ধরে। রোহিত রিফাতের দিকে ঘুরে তাকিয়ে বলল, কি হলো? রিফাত রোহিতের কাছে এসে রোহিতের গালে হাত দিয়ে বলল, রোহিত, তোমার বডিনেস, তোমার কিউট লুক, তোমার হাসি আমাকে খুব আকর্ষণ করে। তুমি এক রাত আমার সাথে থাকবে রোহিত?
রোহিত রিফাতের কথা শুনে অবাক হলো এবং রিফাতের হাত সরিয়ে দিয়ে একটু রাগান্বিত সুরে বলল, এগুলো কি কথা? পাগল নাকি তুমি? বলে রোহিত যেতে লাগলে রিফাত রোহিতকে পেছন থেকে চেপে ধরে বলল, আমি তোমাকে পছন্দ করি রোহিত, তোমাকে চাই, একটা রাতের তো ব্যাপার, প্লিজ রাজি হয়ে যাও। রোহিত রেগে রিফাতকে ধাক্কা দিয়ে রিফাতের গিয়ে বেসিনের কোণার সাথে রেগে কপাল একটু কেটে যায়। জুবিন মারুফ দেখলো রিফাতের কপাল কেটে রক্ত বের হচ্ছে। তারা দুজন রেগে গিয়ে রোহিতকে ধরে বলল, আমার বন্ধুকে ধাক্কা দিস, এত সাহস তোর আজকে? জুবিন রিফাতের দিকে তাকিয়ে বলল, রিফাত, রাতের চিন্তা বাদ, যা করবি এখানে কর আর এখনই কর। রোহিত খুব চেষ্টা করলো ওদের হাত থেকে নিজেকে ছাড়ানোর, কিন্তু পারল না। জুবিন মারুফ জোর করে রোহিতকে মেঝেতে শোয়ালো এবং রোহিতের মুখে চেপে ধরো যেন রোহিত চিল্লাতে না পারে। রোহিত পা ছোড়াছুড়ি করতে লাগলো। রিফাত এসে রোহিতের ওপর উঠে বসে এবং রোহিতের শার্টের সব বোতাম খুলল এবং প্যান্টের বেল্ট খুলল। যেই প্যান্টের বোতাম খুলতে যায় সেই সময় রোহিত জুবিনকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তারপর মারুফকে আর রিফাতকে পরে গেলে রোহিত রিফাতকে লাথি মেরে সরিয়ে দেয় এবং কোনো রকম উঠে ওইভাবেই ওখান থেকে বের হয়ে দৌড় দেয়। আমি শুধু দেখেছিলাম, কিন্তু রোহিতকে সাহায্য করার সাহস পাচ্ছিলাম না। বলতেই মীরা উঠে ছেলেটাকে একটা টেনে একটা থাপড় মারলো এবং বলল, ওরা তিনজন তো ছেলেই না, আর সাথে তুমিও ছেলের মধ্যে পড়ো না। চোখের সামনে এত বড় একটা হ্যারাসমেন্ট দেখেও তুমি চুপচাপ দাঁড়িয়েছিলে, কেমন ছেলে তুমি? ছেলেটি মাথা নিচু করে বলল, আমি এগিয়ে যাইনি কারণ আমি ভয় পেয়েছিলাম। আর ওরা তিনজন বড়লোক ঘরের ছেলে। বড়লোক ঘরের ছেলেদের দাপটি অন্যরকম, তুমি তো জানো মীরা। রিমা কি বলবে বুঝতে না পেরে মাথা নিচু করে কান্না করতে লাগলো। 2 দিন পর ঘড়িতে ঠিক রাত 9টা। জুবিন প্রাইভেট পড়ে রাস্তা দিয়ে যাচ্ছে। মনে একটা অদ্ভুত ভয় কাজ করছে। যখন থেকে জানতে পেরেছে রোহিতের সুইসাইডের কেউ প্রতিশোধ নিচ্ছে, হঠাৎ ফোনটা বেজে ওঠে। জুবিন চমকে ওঠে, ভেতরটা ধাক করে ওঠে। ফোনটা বের করে দেখে ওর গার্লফ্রেন্ড ফোন দিয়েছে। জুবিন ফোন কেটে দিল এবং পা চালিয়ে হাঁটতে লাগলো। চারপাশ আজ কেমন থমথমে, চাঁদের আলো অন্ধকারটা কিছুটা দূর করলেও থমথমে পরিবেশ ভেতরের ভয়টাকে যেন বাড়িয়ে দিচ্ছে। আজ মনে হচ্ছে বাড়িটা অনেক দূরে হয়ে গেছে, গলা শুকিয়ে যাচ্ছে। জুবিন ভাবে মারুফকে ফোন দিয়ে কথা বলতে যাবে, ভয়টা কম লাগে, তাই আবার পকেট থেকে ফোন বের করে। হঠাৎ পেছন থেকে কেউ খুব জোরে বাইক নিয়ে আসে। জুবিন ভাবে তার কাছে লিফট নিবে যাতে বাড়ি তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়, তাই পেছনে ঘুরে লিফটের জন্য হাত বাড়াতেই বাইকে বসে থাকা লোকটি জুবিনের হাতের আঙ্গুল ধরে মুচড়ে দেয় এবং রাস্তার সাথে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে নিয়ে যায় কিছু দূর। জুবিন কিছু বুঝে ওঠার আগেই জুবিনের হাত গাছের সাথে বাড়ি দেয়। জুবিন হাত ধরে মাটিতে পড়ে থাকে। লোকটি বাইক থামিয়ে হেঁটে আসে। বাইকের হেডলাইটের আলো জুবিনের মুখে পড়ে। জুবিন মাথা উঠিয়ে দেখার চেষ্টা করে লোকটা কে। মাথা উঠিয়ে সবার আগে যেটা চোখে পড়ে সেটা হলো তার বুড়ো আঙুলটা ঝুলছে। জুবিন সেটা দেখেই চিৎকার দিতেই পেছন থেকে কেউ এসে মুখ চেপে ধরে। জুবিন আর চোখে দেখার চেষ্টা করে, সে চেহারা দেখতে না পেলে তার পরনে যে কালো কাপড় সেটা বোঝে। জুবিনের আত্মা শুকিয়ে যায়। কে আপনি? প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি কিছু করিনি। বলতেই মাথাটা গাছের সাথে সজোরে বাড়ি দিল। জুবিন মাথা দিয়ে গল গল করে রক্ত বের হয়। লোকটা জুবিনের কলার ধরে দাঁড় করায়। জুবিনের মাথা ঘুরছে, সে ঠিক মতো দাঁড়াতে পারছে না। লোকটা জুবিনকে গাছের সাথে ঠেসে ধরে। জুবিনের কথা মুখের ভেতর জড়িয়ে যাচ্ছিল। কে আপনি? লোকটা পেছন থেকে একটা ছুরি বের করে জুবিনের গালে ধরে। আমি কিছু জানি না, সত্যি বলছি। লোকটা সরে যায় এবং ধীরে জিজ্ঞাসা করে, রোহিতের সাথে এমন কেন করেছিস? জুবিনের বোঝার বাকি রইল না সে কত বড় বিপদের সামনে। আমি আর কিছু বলার আগেই লোকটা জুবিনের কানে ছুরি চালিয়ে দেয়। কানের লতি কেটে পড়ে যায়। সে চিৎকার দিতে লাগলে লোকটা জুবিনের মুখ চেপে ধরে কাছে এসে বলে, তোর বাকি বন্ধু কোথায়? জুবিন মাথা নাড়ায়। লোকটা সজোরে জুবিনের গালে কয়েকটা ঘুষি দেয়। আমাকে নিয়ে চল বলেই হাত সরাতেই জুবিন জান ছেড়ে দৌড়াতে লাগলো। লোকটাও পেছন পেছন যেতে লাগলো। রাস্তায় জুবিনের পায়ের চটিটা ছিঁড়ে যায় এবং সেদিকেই তার কোনো খেয়াল নেই। সে দৌড়াতেই আছে আর বারবার পেছনে তাকাচ্ছে। অবশেষে জুবিন বাড়ি পৌঁছে গেল। দরজা খুলতে দেখে মারুফ আর রিফাত বসে ড্রিঙ্কস করছে আর টিভিতে ভিডিও দেখছে। এমন করে জুবিন দরজা খোলাতে ওরা চমকে তাকালো। জুবিন ভেতরে আসে, ওর সাদা শার্ট রক্তে ভিজে গেছে। মারুফের মনে সবার আগে যে কথা আসে সেটা হলো রোহিতের মৃত্যুর প্রতিশোধ।
পরে ভাবে যে এই ঘটনা অনেক আগের জুবিন হয়তো শয়তানি করছে। এগুলো কি ধরনের দুষ্টামি জুবিন? বলে লাইট জ্বালাতেই দেখে জুবিনের কানের লতিরাই মারুফ পেছনে সরতেই মাটিতে পড়ে যায়। রিফাত কিছু বলার আগেই জুবিন কাঁপা কাঁপা গলায় বলে, রোহিত। রিফাত চমকে ওঠে। সে জুবিনের কাছে এগিয়ে যেতেই ধূপ করে লাইট অফ হয়ে যায় রুমের। মারুফ ভয়ে চুপসে যায়। এই লাইটের কি হলো? বলতেই ধাম করে দরজা বন্ধ হওয়ার শব্দ। রিফাত মারুফ চমকে ওঠে। রিফাত তাড়াতাড়ি ওর ফোন খুঁজতে লাগে। বিছানার ওপর থেকে ফোন নিয়ে লাইট জ্বালিয়ে দেখে জুবিনের পেছনে কালো পোশাকে কেউ দাঁড়িয়ে। জুবিন কাঁদতে কাঁদতে মাটিতে পড়ে জ্ঞান হারে। রিফাতের ভেতরে যেন জান নাই। মারুফ টেবিলের নিচে ঢুকে পড়ে। কে আপনি? বলতেই মনে হলো লোকটা আলোর গতিতে রিফাতের মুখের সামনে এসে দাঁড়ালো। রিফাতের হাত থেকে ফোন পড়ে গেল। লোকটা ফোন তুলে নিজের মুখের সামনে ধরে। রিফাত দেখে লোকের মুখে কালো মাস্ক, চোখগুলো লাল হয়ে আছে। বোঝা যাচ্ছে এক প্রতিশোধের আগুন জ্বলছে তার ভেতর। রিফাত এক পা করে পেছনে সরতে লাগে আর লোক এক ধাপ করে এগিয়ে আসে। রিফাত ধূপ করে বিছানাতেই পড়ে যায়। লোকটা পেছন থেকে পিস্তল বের করে রিফাতের মাথায় ধরে। রিফাত ঘেমে চুপসে যায়। বুকের ভেতর হার্টবিটটা এত দ্রুত হয়ে যায় রিফাতের মুখ দিয়ে কোনো শব্দই বের হচ্ছিল না। এদিকে মারুফ ফাঁক বুঝে টেবিলের নিচ দিয়ে থেকে বের হয়ে দৌড়ে দরজার দিকে গিয়ে দরজা খুলতে রাখে। আর লোকটা পেছনে ঘুরে মারুফের হাতে পাতায় গুলি চালিয়ে দেয়। মারুফ হাত ধরে বসে পড়ে। লোকটা রিফাতের দিকে ঘুরতেই রিফাত ভয়ে লোকের দিকে বালিশ চড়ে। বিছানার ওপাশে পার হতে গেলেই লোকটা রিফাতের পা ধরে টি টেবিলে রাখা ল্যাম্প নিয়ে রিফাতের মাথায় মারে। রিফাত সাথে সাথে বেহুশ হয়ে যায়। মারুফ ভয়ে দরজার সাথে লেগে যায়। লোকটা হেঁটে আসে এবং মারুফের কাছে বসে। প্লিজ আমাদের ছেড়ে দিন। লোকটা পিস্তলের হাতল দিয়ে মারুফকে মাথায় আঘাত করতেই সেও জ্ঞান হারালো। প্রায় 2 ঘন্টা পর রিফাতের জ্ঞান ফিরে। কানে খুব জোরেই চিৎকারের আওয়াজ আসে। চোখ খুলে দেখে জুবিন চেয়ারে আধমরা অবস্থায় পড়ে আছে। ওদের হাত টেবিলের ওপরে লোহার খাঁচার ভেতরে আটকানো। শরীর চেয়ারের সাথে দড়ি দিয়ে বাঁধা, পাগুলো বাঁধা, অর্থাৎ নড়ার কোনো উপায় নেই। মাথাটা একটু সামনে ঝুঁকিয়ে দেখে মারুফ এবং ওর সামনে যে লোকটা বসা, ওর হাতে একটা রেঞ্জ। সে ওই রেঞ্জ মারুফের আঙুলের ভেতর ঢুকিয়ে সেটা টাইট করতে থাকে। মারুফ ব্যথায় চিৎকার করছে। মারুফের এমন চিৎকারে রিফাতের জানটা যেন গলার কাছে চলে আসে। রোহিত কি ক্ষতি করেছিল তোদের? কিছু করিনি। তাহলে ওর সাথে এমন কেন করলি? বলেই রেঞ্জের ভেতর আটকানো আঙুলটা উল্টো দিকে ভাঁজ করলো। মারুফ জান ছেড়ে চিৎকার দেয়। ওর চিৎকারে সারা রুম যেন বাজছিল। আমরা রোহিতের মৃত্যুর জন্য দায়ী না, বিশ্বাস করেন? এই হাত দিয়ে তুই ওর মুখ চেপে ধরেছিলিস, তাই না? বলি টেবিলে থেকে সোচারো একটা লোহা তার হাতে গেঁথে দেয়। মারুফ এই কষ্ট আর সহ্য করতে পারছে না। তার যেন গলার রগ ছিঁড়ে যাবে। রিফাত এমন দেখে কাঁদতে শুরু করে। মারুফ নিজের জ্ঞান হারায়। রিফাত দেখে লোকটা উঠে তার কাছেই আসছে। সে কোনো আজরাইল থেকে কম না। রিফাত নিজের মৃত্যু যেন সেই লোকের চোখে দেখছে। রিফাত সেখান থেকে ওঠার চেষ্টা করে, লাফালাফি করে, হাত মোস্টামুষ্টি করে টেবিল সে খাস থেকে হাত বের করার জন্য। লোকটা রিফাতের কলার ধরে রিফাতের মুখের কাছে যায়। রিফাত জোরে জোরে শ্বাস ছাড়ে। লোকটি বলল, যন্ত্রণা বুঝিস? আমি তোকে বোঝাবো যন্ত্রণা কি। বলে রিফাতের শার্টের বোতাম খোলে। প্লিজ না, প্লিজ। লোকটা হাতে ছুরি তুলে রিফাতের বুকে ধরে। ছুরি সুচালো মাথা দিয়ে ওর বুক একটু একটু করে চিরতে থাকে। রিফাত চিৎকার করতে লাগে। তোর চিৎকার কেউ শুনবে না। বুক দিয়ে গল গল করে রক্ত বের হয়। লোকটা ছুরি রেখে জিজ্ঞাসা করে, বল, কেন রোহিতের সাথেই কাজ করেছিস? আমি সত্যি বলছি, আমি রোহিতকে পছন্দ করতাম। ওরে আমার ভালো লাগতো, কিন্তু সে কারো সাথে কথা বলতে চাইতো না। আমি কয়েকবার চেষ্টা করেছি কথা বলার, কিন্তু সে কথা বলতে চায়নি। লোকটা চেয়ার থেকে উঠে নিজের মাথার চুল নিজেই টানে। রাগে চিৎকার করে পকেট থেকে পিস্তল বের করে শুট করে। রিফাতের কানের এপার ওপার হয়ে যায় সেই বুলেটটা। রিফাত চিৎকার করে কাঁধের সাথে কান চেপে ধরে। লোকটা এসে রিফাতের গলা চেপে ধরে আর জোরালো কণ্ঠে বলে, তাহলে তুই তাকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট কেন করলি? রিফাত চোখ উল্টিয়ে দেয়। সাথে সাথেই লোকটা রিফাতের গলা ছেড়ে দেয় এবং বোতলের পানি তার মুখে ঝাড়ে। রিফাতের শ্বাস বন্ধ হয়ে আসতে লাগে। লোকটা নিজের চেয়ার উঠিয়ে আবার রিফাতের সামনে বসে শান্ত হয়ে তাকায়। প্লিজ আমাকে ছেড়ে দেন। আমি তোদের ছেড়ে দেওয়ার জন্য এখানে নিয়ে আসিনি। বলেই প্লাস দিয়ে রিফাতের হাতের নখ উঠিয়ে ফেলে। এমন ভুল আর কখনো হবে না, ছেড়ে দিন আমাকে। এইটা রোহিতের শার্টের বোতাম খোলার আগে ভাবা দরকার ছিল। রিফাত এই অসহ্য কষ্ট আর নিতে পারছিল না।
লোকটা এক এক করে ওর সব নখ টান দিয়ে তুলে ফেলে। এর ভেতর জুবিনের জ্ঞান ফেরে। জুবিন দেখে রিফাতের হাতের আঙুল দিয়ে গল গল করে রক্ত বের হচ্ছে। রিফাতের জান নাই। লোকটা জুবিনের দিকে তাকাতেই জুবিন যেন আর নিজের ভেতর নাই। লোকটা এসে জুবিনের মা সামনে বসে জুবিন লাফালাফি করে। হঠাৎ সে ফিল করে তার পায়ের নিচে কাটার মতো কিছু বাজছে। নিচে তাকাতেই দেখে একটা ট্রে, সেটার ওপরে অনেকগুলো কাটা রাখা আছে, যার ওপরেই জুবিনের পা বাঁধা আছে। জুবিন ভীত চোখে লোকের দিকে তাকায়। লোকটা শান্তভাবে বলে, জীবনে এমন কোনো ভুল করা উচিত নয় যার মাসুল জীবন দিয়ে দিতে হয়। আর সেই ভুলের জন্য যদি কেউ জীবন দেয়, সে ভুলের মাসুল যন্ত্রণার মৃত্যু দিয়ে দিতে হয়। বলে জুবিনের পায়ের উপর পা রেখে সজোরে চাপ দেয়। জুবিন চিৎকার করে আর বলে, আর সহ্য করতে পারছি না, আমাদের ছেড়ে দে, আর কখনো এমন হবে না। লোকটা ওদের মুখে এই কথা শুনেই নিজের রাগ আর রাখতে পারছিল না। সে রিফাতের টেবিল থেকে ছুরি নিয়ে জুবিনের হাতে ঢুকিয়ে দেয়। টেনে বের করে এবং আবার ঢুকিয়ে দেয়, আবার বের করে এবং আবার ঢুকিয়ে দেয়। জুবিন চিৎকার করতে থাকে। জুবিন আবার জ্ঞান হারায়। অনেকক্ষণ পর তিনজনের জ্ঞান ফিরে ওরা দেখে ওদের সামনে বিশাল সমুদ্র। সমুদ্রের কি স্রোত! মারুফ উঠতে যায় কিন্তু পারে না। শরীরে তেমন শক্তিও আর বাকি নাই যে জোর খাটিয়ে উঠবে। পায়ের দিকে তাকিয়ে দেখে পায়ের নখগুলো থেতলানো। জুবিন, মারুফ, রিফাত একজন আরেকজনের দিকে তাকিয়ে কাঁদতে থাকে আর জোরে জোরে বলে, কেউ আসে, আমাদের সাহায্য করুন। কিন্তু চারপাশ খুব স্তব্ধ। ওদের চাওয়া আওয়াজ শোনার মতো কেউ নাই। ওরাও আর চিল্লাতে পারছে না, গলা দিয়ে স্বর ভেস হচ্ছে না। শরীরে যন্ত্রণায় ওরা কাতর হয়ে যাচ্ছে। হঠাৎই জোতার শব্দ। মাথা উঠিয়ে পেছন দিকে তাকালো রিফাত। দেখলো ওদের পায়ের দিকেই একটা বাইক রাখা ছিল। সে আলোতে সে লোককে দেখা যাচ্ছে, সে হেঁটে আসছে ওদের দিকে। তিনজনের ভেতর এইটুকু শক্তি ছিল না, তারা শুধু কাঁদছে। কত বড় ভুল করে ফেলেছি আমরা, এর মাসুল হয়তো জীবন দিয়ে দিতে হবে। ঠিক বলেছিস, আর করার কিছু নাই আমাদের। মারুফ কেঁদেই চলেছে। লোকটা ওদের সামনে এসে দাঁড়ালো। ওনার কপালে রক্তের ছিটা ফোটা লেগেছিল। এইটা বুঝতে বাকি ছিল এই রক্ত তাদেরই। সে রিফাতের কাছে আসে এবং রিফাতের হাতের বাঁধন খুলে দেয়। মারুফ ভাবে হয়তো তাদের ছেড়ে দেবে। জুবিনও আশার আলো দেখতে পায়। রিফাতকে ওপর করে শুইয়ে দেয়। বুকের কাটা ঘায়ের ভেতর সেখানকার বালুগুলো ঢুকছিল, যা কাটার মতো ফুটছে। রিফাত দাঁতে দাঁত দিয়ে কামড়িয়ে ধরে আছে। মারুফ জুবিন দেখে লোকটার আরেক হাত হাতুড়ি আর সে পকেট থেকে মোটা কিছু তার কাটা বের করে, যা দেখে মারুফের অবস্থা খারাপ হয়ে যায়। লোকটা রিফাতের হাত এক জায়গায় করে কোমরের সাথে রেখে তার কাটা ঝুঁকিয়ে দেয় এবং হাতুড়ি দিয়ে জোরে জোরে পেটাতে লাগে। তার কাটা হাতের রগ ভেদ করে কোমরে ঢুকে যায়। রিফাত চিল্লাতে পারছে না, তার ভেতর সেই শক্তিটুকু আর ছিল না। জুবিনের মর্মান্তিক টর্চার দেখে ওঠার চেষ্টা করে, তার আর সহ্য করার ক্ষমতাই ছিল না। লোকটা রিফাতের চুল টেনে ধরে নিয়ে একটা স্পিড বোর্ডে ওঠায় এবং একই কাজ বাকি দুইজনের সাথেও করে এবং তাদের বোর্ডে ওঠায়। রিফাত কথা বলতে পারছিল না। চোখের সামনে রোহিতের সাথে যা করেছে সেটা খেয়াল দেখছিল। মারুফ খুব কাঁদে আর ছেড়ে দেওয়ার জন্য বিরতি করতে থাকে। জুবিন আধমরা অবস্থা, সে নিজের মৃত্যুকে আলিঙ্গন করতে চলেছে। তাদের হাত কোমরের সাথে এমন তার কাটা মেরেছে, সেখান থেকে বের করা কোনোভাবেই সম্ভব না। স্পিড বোর্ড অনেকটা দূরে নিয়ে গিয়ে থামিয়ে দিয়ে লোকটা রিফাতকে ধরে বলে, এটাই হলো যন্ত্রণা, এটাই অপরাধের শাস্তি। বলে পানিতে ফেলে দেয়। তারপর বাকি দুজনকে পানিতে ফেলে দিয়ে লোকটা দীর্ঘশ্বাস ছেড়ে পাড়ে ফিরে আসে। ভোর 4টা। এসআইয়ের ফোনটা বেজে উঠল। ফোনের রিংটোনের শব্দে এসআইয়ের চমকে উঠে ঘুম ভাঙে। এসআই ঘুম ঘুম চোখেই ফোন রিসিভ করে কানে ধরতেই ওসি চিৎকার দিয়ে বলল, পুলিশের চাকরি কেন করতে এসেছ? ঘুমানোর জন্য? এসআই চমকে উঠেই ফোনের দিকে তাকায়, দেখে ওসির ফোন। এসআই তাড়াতাড়ি উঠে সোজা হয়ে বসে বলল, সরি স্যার, আমার কি কোনো ভুল হয়েছে? আজকেও ওই একই কলেজে 3টা ছেলে বাড়িতে ফিরেনি। তাদের বাবা মা থানায় গিয়েছিল, তোমরা এখনো কোনো পদক্ষেপ নেওনি বলে। এই জন্য ওরা উপরের লেভেলে কমপ্লেন করেছে, আর উপর লেভেলে আমাকে ইচ্ছা মতো ফোন দিয়ে ঝেড়েছে। সরি স্যার। ওসি রাগান্বিত সুরে বলল, রাখো তোমার সরি, ইমিডিয়েটলি থানায় আসো, আমি আসছি। বলে ফোন কেটে দিল। এসআই তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে গেল। 30 মিনিট পর পুলিশ স্টেশন। রিফাতের, জুবিনের, মারুফের বাবা মা কান্নাকাটি চিল্লাচিল্লি করছে। এসআই আসলো এবং কনস্টেবলকে রাগান্বিত সুরে বলল, এত বড় একটা ঝামেলা হয়েছে আর আমাকে জানাওনি? তোমার খবর আছে, দাঁড়াও।
বলে এসআই রিফাত মারুফ জুবিনের বাবা মাকে শান্ত হতে বলল। 10 মিনিট পর ওসি পুলিশ স্টেশনে আসলো। সবাই ওসিকে দেখে দাঁড়া হলো। এসআই ওসিকে সেলুট জানিয়ে বলল, স্যার ওনাদের সব কথা শুনেছি। ওসি ছেলেগুলোর বাবা মার দিকে তাকিয়ে বলল, আপনারা বাড়ি যান, আমরা খুব দ্রুত তদন্ত করে আপনাদের ছেলেকে খুঁজে বের করব। 3 ছেলের বাবা মা চলে গেল। ওসি রেগে বলল, সারাদিন কি করো তোমরা? 7 থেকে 8 দিন আগে রোহিত নামের লাশ আর ডায়েরি চুরি হয়ে গেল। কে নিল, কি হলো, কোনো খোঁজ পাওয়া গেল না। তারপর সে কলেজের 4 জন ছাত্রকে অমানসিকভাবে পিটানো হয়েছে। এখন তারা হসপিটালে। তারা বলছে কেউ রোহিতের মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে, কিন্তু কে নিচ্ছে তার কোনো খোঁজ নেই। আর আজ ওই কলেজেরই 3টা ছেলে উধাও। এগুলো করছে কে, কোনো খবর নেই। স্যার আমি কিছু বলতে চাই। বলো। স্যার আমার যতদূর মনে হচ্ছে এই ঘটনা সব রোহিতের ডায়েরির সাথে জড়িত। আমার মনে হয় অবশ্যই সেই ডায়েরিতে এমন কিছু লেখা আছে যেটা পড়ে পড়ে প্রতিশোধ নিচ্ছে, কিন্তু কে নিচ্ছে? স্যার রোহিতের ব্যাপারে আমি যতটুকু জেনেছি, রোহিত খুবই ভালো একটা ছেলে ছিল। তবে হ্যাঁ, রোহিতের মৃত্যুর একদিন আগে হোস্টেলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে রোহিত মাতাল অবস্থায় তার রুমে যাচ্ছে। আমি এই ব্যাপারে রোহিতের বন্ধুদের জিজ্ঞেস করেছিলাম রোহিত কি নেশা করে কিনা। ওরা বলেছে না স্যার, আসলে সেই দিন একটা পার্টি ছিল, সেখানে আমরা সবাই কম বেশি খেয়েছি, তবে রোহিত খেতে চাচ্ছিল না, হয়তো পরে খেয়েছে। আমি ওদের জিজ্ঞেস করলাম পার্টিতে রোহিতের সাথে কি কোনো ঝামেলা হয়েছিল কিনা। ওরা বলল না স্যার, কিছুই হয়নি, আমরা সবাই পার্টি এনজয় করছি। ওকে, এখন এগুলো রাখো। এই 3 জন ছেলেকে দ্রুত খুঁজে বের করো। আর হ্যাঁ, আজ কলেজে গিয়ে সব ছাত্রছাত্রীকে অ্যালার্ট করে দাও। ওকে স্যার। সকাল 10টা। এসআই কলেজে প্রিন্সিপালের সাথে কথা বলে তার পারমিশন নিয়ে কলেজের মাইকে সব ছেলে মেয়েদের মাঠে এক জায়গায় হতে বলল। 10 মিনিটের মধ্যে সব ছেলে মেয়েরা মাঠে উপস্থিত হলো। এসআই প্রিন্সিপাল আসতো। প্রিন্সিপাল বলল, স্টুডেন্টস, তোমরা সবাই জানো 7 থেকে 8 দিন আগে রহিম নামে এন্ডার ফার্স্ট ইয়ার একজন ছেলে সুইসাইড করেছে। এটাও সবাই জানো যে রোহিতের মৃত্যুর কেউ প্রতিশোধ নিতে যাচ্ছে। এখন বলতেই এসআই বলল, স্যার আমি বলছি। জি অবশ্যই। স্টুডেন্টস, আমি অল্প কিছু কথা বলবো। আমি এখানে এসেছি তোমাদের সাবধান করতেই। তোমরা সবাই জানো তোমাদের কলেজের অনার্সের 4 জন ছেলে এখন হসপিটালে ভর্তি। আর কেন তারা হসপিটালে ভর্তি এটা আশা করি নতুন করে বলতে হবে না। গতকাল রাতে ইন্টার সায়েন্স বিভাগের 3 জন ছেলে কিন্তু উধাও, ওদের পাওয়া যাচ্ছে না। আমরা ধারণা করছি এটাও সেই লোকটার কাজ যে অনার্সের ছেলেগুলোকে মেরেছি। তোমরা সবাই জানো রোহিতের লাশ চুরির সাথে ডায়েরিরও চুরি হয়ে গেছে। আমরা ধারণা করছি রোহিত তার ডায়েরিতে এমন কিছু লিখেছে যেটা পড়ে পড়ে লোকটি প্রতিশোধ নিচ্ছে। তোমরা সবাই সাবধানে থেকো। তারপর সবাই সবার ক্লাসে চলে গেল। সবার ভেতরে এক ধরনের ভয় কাজ করতে লাগলো, কিন্তু একজনের ভয় একটু অন্যরকম ছিল, সেটা খেয়াল করলো মীরা। মীরা ক্লাসে বসে সবার কথা শুনছিল। হঠাৎ তার চোখ মাইশার দিকে যায়। মীরা দেখলো মাইশা প্রচুর ভাবছে এবং এক হাত দিয়ে আরেক হাত ডলছে, যেমন অনেক টেনশনে মানুষ এমনটা করে থাকে। মাইশার চোখ হঠাৎ মীরার দিকে যায়, দেখে তার দিকে কেমন সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছে। মাইশা তাড়াতাড়ি নিজের ব্যাগ নিয়ে উঠে ক্লাসরুম থেকে বের হয়ে চলে গেল। 30 এপ্রিল 2021। আজ খুব অবাক হয়েছি, কারণ এমন একটা হাসির ঘটনা ঘটেছে। আমি বিকেলে একটু হাঁটতে বের হয়েছিলাম, কারণ আমি সেই ঘটনার পর থেকে আজ 15 দিন হলো কলেজে যাওয়ার সাহস পাচ্ছি না। খুব একঘেয়েমি লাগছিল রুমের মধ্যে, তাই একটু হাঁটতে বের হয়েছিলাম। আমি হাঁটতেছিলাম, হঠাৎ কেউ আমার নাম ধরে ডাক দিল। আমি পিছনে ঘুরে তাকাতে দেখি রাস্তার ওই পাশে মাইশা। আমি মাইশাকে দেখে একটু অবাক হয়েছি। রাস্তা পার হতেই মাইশা আমার সামনে এসে বলল, কি হয়েছে? 15 দিন হলো কলেজে আসছো না কেন? আমি না বলছি তাই কলেজ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছো নাকি? না, দেখেছি এমন সিনেমা নাটকে ছেলে মেয়েকে প্রপোজ করলে মেয়ে না বললে ছেলে কষ্টে কলেজ ছেড়ে দিয়ে চলে যায়। আমার মাইশা কথা শুনে এমন হাসি পাচ্ছিল। আমি বললাম, এমন কিছুই না, এমনি যাইনি, ভালো লাগছিল না। মাইশা বলল, বুঝলাম। দেখো রোহিত, আমি ভালোবাসা বিশ্বাস করি না। তুমি চাইলে আমরা বন্ধু হতে পারি। মাইশা যখন এ কথা বলল আমি সত্যি খুব খুশি হয়েছি। লাভান্য হয় বন্ধুত্ব হতেই পারবো। আমি মাইশার কথা রাজি হলাম এবং ওর সাথে আজ বন্ধুত্ব করলাম।
খুব ভালো লাগছে। 2রা মে 2021। আজ আমি মাইশের সাথে কফি খেতে একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম। 5ই মে 2021। মেরান আমাকে আজ এত হাসিয়েছে, আমার এখন পেট ব্যথা করছে অনেক। 20 মে 2021। আজ আবির, মেরান আর আমি শিশু পার্কে বেড়াতে গিয়েছিলাম। মনে হচ্ছিল আমরা 3জনে বাচ্চা হয়ে গিয়েছিলাম। 25 মে 2021। মাইশা আমাকে ট্রিট দিয়েছে, কারণ মাইশা ডট খেলায় আমার কাছে হেরেছে। 30 মে 2021। আজ স্যার আমাকে অনেক বকেছে, পড়া পারিনি তাই। 15 জুন 2021। আজকে কলেজে এমন একটা বাজে ঘটনা ঘটেছে, সত্যি আমার ভাবলে এখন খুব রাগ হচ্ছে। আজ কলেজে একটা আপু আমাকে না লিখতে পারছিল না, নিজের কাছেই বাজে লাগছে। আমি তার কথা ছোট হই আর সে আমাকে ছি ছি, আমি মনে করতেও চাচ্ছি না। 29 জুন 2021। আর সন্ধ্যায় একটু বের হয়েছিলাম মেরানের সাথে। মেরান আমি গল্প করতে করতে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম। হঠাৎ দেখি একটা কফি হাউজে মাইশা বসে আছে, সাথে একটা ছেলে। আমি অবাক হয়ে আছি, কারণ মাইশা আর সেই ছেলে খুব ক্লোজ হয়ে বসেছিল। দুজনের হাত রেখে হাসাহাসি করছিল। সেই সময় আমার মাইশার বলা কথাগুলো খুব মনে হলো। ও বলেছিল সে নাকি ভালোবাসায় বিশ্বাস করে না, তাই সে আমার সাথে বন্ধুত্ব করেছে। তাহলে এখন সে অন্য একটা ছেলের সাথে। সত্যি অবাক হয়েছি আমি। 7 জুলাই 2021। মাইশা আজ আমার সাথে খারাপ ব্যবহার করেছে, হয়তো ভুলটা আমারই ছিল। আসলে সেদিন ওকে অন্য ছেলের সাথে দেখার পর থেকে আমি ওকে একটু ইগনোর করেছিলাম। ও আমাকে আজকে সেই কথা জিজ্ঞাসা করেছে, কেন আমি তার সাথে ঠিকমতো কথা বলছি না। আমি একটু রেগেই বলেছি, তোমার তো বয়ফ্রেন্ড আছে, তার সাথে কথা বলো, আমার কি। এই কথা শুনে মাইশা খুব রেগে যায় এবং আমার সাথে বন্ধুত্ব শেষ করে চলে যায়। এখন মনে হচ্ছে আমারই ভুল হয়েছে। ওকে এই কথা বলা আমার ঠিক হয়নি। সবার চোখে সবাইকে ভালো লাগবে এমন তো কোনো কথা নাই। কেন জানি বিষয়টা আমার মনটাকে যন্ত্রণা দিচ্ছে। আমি কখনোই চাইনি মাইশা আর আমার বন্ধুত্বটা নষ্ট হোক। 9 জুলাই 2021। আমি আজ মাইশাকে গতকালের বিষয়টার জন্য সরি বলেছি। মাইশা আমাকে ক্ষমা করে দিয়েছে, তবে মাইশা আগের মতো আমার সাথে আর কথা বলছে না। কথা না বলাটাও স্বাভাবিক। যাই হোক, এই বিষয়ের জন্য আমি একটু আপসেট, তবে আশা করছি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমার আর মাইশার মধ্যে যা কিছু আছে। 15 জুলাই 2021। আজকে একটা মেয়ের কথা বলবো। মেয়েটা আমার কলেজে আমার ক্লাসমেট। আমি কলেজে সে প্রথম দিন থেকে খেয়াল করেছি। মেয়েটা আমার দেখে ফ্যাল করে তাকিয়ে থাকে। কয়েকবার তো ওর চোখের উপর চোখ পড়েছে। আমি চোখ সরিয়ে নিয়েছি, কিন্তু সে সরায়নি, কেমন আজবভাবে তাকিয়ে থাকে। আমার মাঝে মাঝে মনে হয় গিয়ে জিজ্ঞাসা করি কেন সে এমনভাবে আমার দিকে তাকিয়ে থাকে, কিন্তু সাহসে কুলায় না। যাই হোক, মেয়েটার নাম মীরা। তবে ভেবেছি সুযোগ বুঝে গিয়ে একদিন জিজ্ঞাসা করব সে আমার মধ্যে কি এমন দেখেছে যেমন ফ্যাল করে তাকিয়ে থাকে। 25 জুলাই 2021। আজকে আমার কলেজের টেস্ট পরীক্ষা ছিল, তাই ভালো দিয়েছি। তবে মেয়েরান আবির আমার সামনে নকল করেছে। বন্ধু হয় তাই কিছু বলতে পারিনি। দুইটাই সেই রকম পরাচর। 10 আগস্ট 2021। আজ একজনের কথা খুব মনে পড়ছে, কারণ আজ তার জন্মদিন। ইচ্ছে করছে উইশ করতে, কিন্তু করব না, কারণ ও আজ যেমন আমি তাকে তেমন কখনোই চাইনি। তাকে বলেছিলাম আমার সাথে আসতে, কিন্তু সে আসেনি। যাই হোক, এগুলো আর মনে করতে চাই না। 14 আগস্ট 2021। আজ আমাদের কলেজের সাথে NH কলেজের ফাইনাল ফুটবল খেলা ছিল। খেলাটা আজ বেশ এনজয় করেছি, কারণ মেরানের ভাই ছিল আমাদের ফুটবল টিমের ক্যাপ্টেন। তবে 3জন আপুর জন্য আনইজি ফিলও হয়েছে আজকে। গ্যালারিতে খেলা দেখতে আমি, মেরান, আবির একসাথে বসেছি। আমার পাশে মাইশা বসেছে, আর আমার উপরে ছিটে 3জন আপু বসেছে। তাদের মধ্যে একজন আমার চেনা। যাই হোক, খেলা দেখছি, পিছন থেকে ওই 3জন আপুর মধ্যে একজন আপু আমার সামনে বাদাম এগিয়ে দিল। আমি পেছনে ঘুরে তাকালাম। আপুটা বলল, নাও রোহিত, খেলা দেখতে দেখতে বাদাম খেতে মজা লাগে। আমি নিব না বললাম। আপুটা তাও জোর করলো। মাইশা আমাকে বলল, নিতে কি সমস্যা, নাও, বড় আপু হয়, দিচ্ছে নাও। আমি আপুটার হাত থেকে বাদামের প্যাকেটটা নিলে সে আমার গাল স্পর্শ করে হাতটা সরিয়ে নিল। তার স্পর্শ আমার খুব বিরক্ত লাগলো। তার কিছুক্ষণ পর আরেকটা আপু আমার ঘাড়ে হাত দিল। আমি চমকে উঠে পিছনে তাকালাম। তারা বলল,
রোদে ঘেমে যাচ্ছ তো, এই রুমালটা ভেজা, ঘাড়ে দিয়ে রাখো, আরাম লাগবে। আমি বললাম লাগবে না, তাও জোর করে দিল। মেরান আবির আমার দিকে তাকিয়ে হাসতেছিল। মেরান তো কাছে এসে বলেই দিল, দেখ আপুরা তোকে কত কেয়ার করে, এমনটা যদি আমরাও পেতাম নিজেদের ভাগ্যবান মনে করতাম। আমি কিছু বললাম না, কারণ আমার খুব বিরক্ত লাগছিল। খেলা শেষ হলো, আমরা সবাই আনন্দ করছি কারণ আমরা জিতে গিয়েছি। এমন সময় ওই আপু এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি একদম অবাক হয়ে গেছি। ওরা আমাকে বলল, তুমি কি রাগ করলে? আরে আমরা তোমার আপুর মতন, আমরা কি আমাদের ভাইকে জড়িয়ে ধরতে পারি না? আমাদের কলেজ জিতে গিয়েছে বলে কথা। আমি তাদের কথা শুনে পুরো বেকুব বনে গেলাম। আপুগুলো চলে যাওয়ার পরে আবির আমাকে বলল, এমন সিনিয়র আপুরে আমার পরিচিত থাকলে আমি এত লাইন মারতাম, কিন্তু এখানে তো দেখছি সিনিয়র আপুরাই তোর উপর লাইন মারছে। কথাটা যদিও আমি ফান হিসেবে নিয়েছিলাম, কিন্তু বিষয়টা আমার কাছে বিরক্তিকর ছিল। 15 আগস্ট 2021, আর সন্ধ্যায় একটা পার্টি আছে। পার্টিটা মেরানের ভাই রেখেছে ফুটবল খেলায় জেতার উপলক্ষে। শুনেছি কলেজে অনেকেই ইনভাইট, সেই পার্টিতে মেরান আমাকে ইনভাইট করেছে, সাথে মাইশাকেও করেছে, আর আমাদের ক্লাসের কাকে কাকে জানি করেছে। আমি একটু এক্সাইটেড, কারণ এমন পার্টিতে কখনো যায়নি। ডায়েরির পরের পাতা ওঠালো, দেখলো আর কোনো লেখা নেই। সে ডায়েরির আগের পাতা উল্টিয়ে তারিখটা ভালো করে দেখলো। 15 আগস্ট 2021, রোহিতের মৃত্যুর একদিন আগের তারিখ। এমন সময় হঠাৎ ফোন বেজে উঠল। ফোন রিসিভ করে কানে ধরলো। কলেজে পুলিশ এসেছিল, সবাইকে সাবধানে থাকতে বলেছে। তবে পুলিশের এই কথায় মাইশাকে একটু বেশিই ভয় পেতে দেখেছি। ব্যাপারটা খুব ভালো ঠেকলো না আমার। জানি। যাই হোক, তোমাকে একটা প্রশ্ন করার আছে। বলো। রোহিতের মৃত্যুর একদিন আগে একটা পার্টি হয়েছিল, তুমি কি সেই পার্টিতে ছিলে? আমি পার্টির কথা শুনেছিলাম, কিন্তু পার্টিতে আমি ইনভাইট পাইনি। আমি সেই পার্টির ব্যাপারে কোনো কথা বলতে পারবো না। সেই পার্টিতে মাইশা ইনভাইট ছিল। আমি জানি এখন আমার কি করতে হবে। আমি কি কোনো সাহায্য করতে পারি? টাইম স্কিপ। রাত 8টা। মাইশা ঠিক করলো সে আজ রাতেই এর শহর থেকে চলে যাবে তার খালার বাড়িতে। তাই মাইশা তার কাপড়ের ব্যাগ গুছিয়ে বের হলো। এমন সময় মাইশার মা মাইশাকে ব্যাগ নিয়ে বের হতে দেখে মাইশাকে থামালো। কোথায় যাচ্ছ এত রাতে, তাও আবার কাপড়ের ব্যাগ নিয়ে? মা চমকে বলল, মাইশা, তোমার সেই ছেলের মৃত্যুর সাথে কোনো সংযোগ নেই তো? না মা, এমন কিছুই না। আমার ভালো লাগছে না কলেজে এই বিষয়গুলো নিয়ে সারা দিন আলোচনা। আমার মাথা আর নিতে পারছে না, তাই আমি ঠিক করেছি আজই খালার বাসায় যাব এবং ওখানে কিছুদিন থাকবো। ঠিক আছে, আমি ড্রাইভারকে বলছি তোমাকে তোমার খালার বাড়িতে রেখে আসবে। মাইশা গিয়ে গাড়িতে অটোশটো হয়ে বসলো। মাইশার মনের ভেতর ভয় একদম চেপে বসেছে। মাইশা মনে মনে ভাবলো, কোনো রকম এই শহরটা পার হতে পারলেই আমি বেঁচে যাব। ড্রাইভার মাইশাকে নিয়ে চলে গেল। মাইশা ড্রাইভারকে একটু উত্তেজিত সুরে বলল, গাড়ি জোরে চালাও এবং শহর পার হলে আমাকে জানিও। ওকে ম্যাডাম। মাইশা ভয়ে চোখ বন্ধ করে শুধু আল্লাহর কাছে প্রার্থনা করে চলেছে যেন সেই শহরটা কোনো মতে পার হতে পারে। শহরটা পার হলে ড্রাইভার মাইশাকে জানিয়ে দেয়। মাইশা ড্রাইভারের কথা শুনে একটু স্বস্তি পায়। মাইশা গাড়ির জানলা দিয়ে বাইরে আকাশের দিকে তাকালো, দেখলো আকাশে সুন্দর চাঁদ। মাইশা চাঁদের দিকে তাকিয়ে মনে মনে বলল, আমি জানি রোহিত তোমার সাথে হয়তো খুব খারাপ হয়েছে, এর জন্য আমি নিজেকেও দায়ী মনে করি, কিন্তু আমি এটা ইচ্ছে করে। বলতেই ড্রাইভার জোরে বলে উঠল, কে ওটা? মাইশা চমকে উঠে সামনে তাকাতেই ড্রাইভার গাড়ি ব্রেক করতে গিয়ে ব্যালেন্স হারিয়ে ফেলে। মাইশা কিছু বুঝে ওঠার আগেই গাড়ি গিয়ে একটা মোটা গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। মাইশার মাথা গাড়ির জানালার সাথে জোরে বাড়ি লেগে জানালার কাঁচটাই ভেঙে টুকরা টুকরো হয়ে যায়। মাইশার কপাল হাত পা কেটে কুটে যায় এবং সে জ্ঞান হারায়। এদিকে ড্রাইভারের মাথা গাড়ির স্টিয়ারিংয়ের সাথে বাড়ি লাগে, সাথে সাথেই ড্রাইভারও জ্ঞান হারায়। যখন মাইশার জ্ঞান ফিরে মাইশা চোখ খুলেই সব কিছু ঝাপসা দেখে। তারপর যখন আস্তে আস্তে চোখের ঝাপসা ভাবটা কেটে গেল, মাইশা দেখলো সে চেয়ারের সাথে বাঁধা, তার হাত চেয়ারের হ্যান্ডেলের গাছের ভেতর ঢুকানো। মাইশার দেখে আত্মা শুকিয়ে গেল। মাইশার আর বুঝতে দেরি হলো না যে তাকে সে লোক ধরে ফেলেছে। মাইশার সামনে টেবিলের দিকে তাকালো, দেখলো টেবিলের উপর 2টা বক্স রাখা। মাইশার এখন কি হবে ভেবেই মাইশা খুব কান্না করতে লাগে। মাইশা নিজের হাত সেই খাঁচের ভেতর থেকে বের করার খুব চেষ্টা করে, কিন্তু পারে না।
মাইশা ভয়ে কান্না করতে করতে এদিক ওদিকে মাথা ঘুরিয়ে মিনতির সুরে বলতে লাগে, আমি কিছুই করিনি, কেন আমাকে ধরে নিয়ে এসেছেন? আমাকে ছেড়ে দিন প্লিজ। বলতেই মাইশা দরজা খোলার শব্দ পেল। দরজা খোলার শব্দ শুনেই মাইশার হার্টবিট দ্রুত হয়ে গেল। মাইশা ভীত চোখে তাকিয়ে রইল, দেখে একজন লোক আসছে, পা থেকে মাথা পর্যন্ত কালো পোশাকে ঢাকা, এক হাতে পিস্তল আরেক হাতে পানির বোতল। মাইশার জ্ঞান জান আর মাইশার মধ্যে নেই। সে ভয়ে চুপসে গেল। লোকটা চেয়ার নিয়ে মাইশার সামনে বসল এবং পিস্তল আর বোতল টেবিলের উপর রাখলো। মাইশা নিচের দিকে মাথা ঝুঁকিয়ে ভয় চোখ বন্ধ করে জোরে জোরে কান্না করতে লাগে। লোকটি মাইশার কান্না দেখে রেগে টেবিলের উপর জোরে বাড়ি দিল। মাইশা চমকে উঠে লোকটির দিকে তাকালো। মাইশা ভীত সুরে বলল, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দিন, আমার ক্ষতি করবেন না প্লিজ। লোকটি টেবিলের উপর রাখা দুইটা বক্সের মধ্যে একটি বক্স খুললো। মাইশা বক্সের দিকে তাকালো, দেখলো বিভিন্ন রকমের টর্চার সরঞ্জাম বক্সের ভেতর। মাইশার দেখেই গলা শুকিয়ে গেল। মাইশা ভয়ে কাঁপা সুরে বলল, দেখুন, আমি কিছু করিনি, আমি কিছু জানি না। লোকটি মাইশার দিকে তাকিয়ে শান্ত সুরে বলল, আমি মেয়ে মানুষদের কখনো শাস্তি দিইনি, আজ প্রথম কোনো মেয়েকে আমার আদালতে শাস্তি দেব। তো বল, 15 তারিখে যে পার্টি হয়েছিল সেখানে কি ঘটেছিল? না। লোকটা রেগে উঠে মাইশাকে 2-3টা থাপ্পড় মারে। থাপ্পড় মাইশার মাথা ঘুরে ওঠে। লোকটি বক্স থেকে শুয়ের মতো সুচালো লোহা নিয়ে মাইশার হাতের উপর পাতায় ঢুকিয়ে দেয়। মাইশার জোরে চিৎকার দিয়ে উঠলে লোকটি পানির বোতলে রাখা মরিচ মেশানো পানি মাইশার মুখের ভেতর ঢুকিয়ে মুখ চেপে ধরে। মাইশার চোখ মুখ লাল হয়ে গেল, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। মাইশা লোকটার দিকে যন্ত্রণার কাতর চোখে তাকিয়ে মাথা নাড়ালেও লোকটা মাইশার মুখ থেকে হাত সরালো না, শক্ত করে চেপে ধরে রইল। মাইশা মরিচের পানিগুলো গিলে নিলে লোকটা মাইশার মুখ থেকে হাত সরিয়ে নেয়। মাইশার কাশতে কাশতে মুখ থেকে লালা বের হয়ে আসে। লোকটি মাইশার চিবুক ধরে বলল, তুই রোহিতকে কি করেছিস? কেন রোহিত আত্মহত্যা করলো? যদি সত্যি কথা না বলিস তাহলে দেখবি আরো কি কি করি। মাইশার চোখ উল্টে দিতে লাগলো। লোকটি ঠান্ডা বরফ পানি মাইশার মুখে ছুঁড়ে মারে। মাইশা জোরে কান্না করে উঠে বলল, আমি কিচ্ছু করিনি, সত্যি বলছি। আমার খুব কষ্ট হচ্ছে, পেটের ভেতরে মুখের ভেতরে আগুনের মতো জ্বলছে। আমাকে পানি দিন, দয়া করুন প্লিজ। পানি খাবি? দাঁড়া। বলে লোকটি আরেকটা বক্স খুললো। মাইশা আদো আদো চোখে তাকালো, দেখলো লোকটি বক্স থেকে বোতল বের করছে। বোতলের ভেতর লাল তরল কিছু। লোকটি বোতলের মুখ খুলতে খুব দুর্গন্ধ বেরোতে লাগলো। লোকটি বোতল দিয়ে এসে মাইশার মুখের ভেতর ঢুকিয়ে চেপে ধরলো। মাইশা মুখ সরানোর চেষ্টা করলে লোকটি মাইশার মাথা শক্ত করে চেপে ধরে বলল, এটাই হলো তোর খাওয়ার পানি। পানি খেতে চেয়েছিস না, এবার খা। এটা হলো বুনো খবিসের রক্ত, তোর জন্য এটাই স্পেশাল। কত খাবি খা। মাইশা একরকম লাফাতে লাগলে লোকটি মাইশাকে ছেড়ে দিল। মাইশা সাথে সাথে বমি করে দেয়। লোকটি মাইশার চুলের মুঠি টেনে ধরে বলল, বল, রোহিতের সাথে পার্টিতে কি হয়েছিল? কি করেছিস তুই? মাইশা আস্তে আস্তে বলল, আমি সত্যি বলছি, আমি কিছুই করিনি। লোকটি মাইশার কথায় আরো রেগে গেল এবং চিৎকার দিয়ে মাইশার নাকে 2-3টা ঘুষি মারো। সাথে সাথেই নাক দিয়ে গল গল করে পড়তে লাগলো রক্ত। লোকটি টেবিলের উপরে রাখা বক্সের ভেতর থেকে সুইয়ের মতো বড় বড় 10টা কাঁটা বের করে একাধারে মাইশার 2 হাতের ভেতর ঢোকাতে লাগলো। মাইশা জান ছেড়ে চিল্লাতে লাগে। লোকটি কাঁটাগুলো মাইশার হাত থেকে টেনে বের করে আবার ঢুকিয়ে দিল, আবার বের করে আবার ঢুকিয়ে দিল। এভাবে 4-5 বার একই কাজ করলো। মাইশা যন্ত্রণা সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলে। কিছুক্ষণ পর লোকটি মাইশার জ্ঞান ফেরালো। মাইশার 2 হাত দিয়ে রক্ত গড়িয়ে মাটিতে পড়ছে এবং হাত ফুলে ডুমডুমা হয়ে গেছে। মাইশা আদো আদো চোখে লোকটির দিকে তাকালো। লোকটি শান্ত গলায় বলল, পার্টিতে রোহিতের সাথে কি হয়েছিল? কি করেছিস বলে দে, নিজের ভালো চাস তো। মাইশা কথা বলার শক্তি পাচ্ছিল না, চোখের সামনে সব ঘোলা হয়ে আসছিল। মাইশা চোখ বন্ধ করে লোকটি রেগে মরিচের পানি মাইশার রক্তে মাখা 2 হাতের ওপর ঢালতে রাখলো। সাথে সাথেই হাতের কাটা জায়গাগুলো মরিচের ঝালে কামড়িয়ে ধরল। মাইশা চিল্লাই ওঠে কান্না করতে লাগলো আর বলল, আমি আর পারছি না, দয়া করুন, আমাকে ছেড়ে দিন। লোকটি উঠে মাইশার চুলের মুঠি ধরে বলল, আমি কাউকেই দয়া করি না, আমার ভিতর দয়া মায়া কিচ্ছু নেই। এখন বল, রোহিতের সাথে পার্টিতে কি করেছিস? আমি কিছুই করিনি, সত্যি বলছি, করেছে তো অন্য কেউ।
লোকটি মাইশাকে ছেড়ে দিয়ে অবাক সুরে বলল, কে করেছে আর কি করেছে? আমি জানি না, তবে আমি কিছু করিনি। লোকটি মাইশার গালে জোরে একটা থাপ্পড় মেরে বলল, তুই যদি কিছু নাই করিস তাহলে শহর ছেড়ে পালানোর চেষ্টা কেন করলি? কেন ভয় পেয়েছিলি? কারণ আমি রোহিতকে বাঁচাইনি। মানে সব খুলে বল যদি বাঁচতে চাস। বলে লোকটি মাইশার সামনে চেয়ারে শান্ত হয়ে বসল। মাইশা আস্তে আস্তে বলতে শুরু করলো, 15 তারিখ পার্টিতে অনেকেই আসছিল। আমি পার্টিতে এসে দেখি রোহিত ওর 2 বন্ধু এবং আরও 2জন ছেলে বসে সবাই জুস খাচ্ছে আর গল্প করছে। আমি রোহিতের কাছে না গিয়ে অন্য জায়গায় বসলাম। সেদিন রোহিতকে অনেক কিউট লাগছিল, তাই আমি অপেক্ষা করছিলাম কখন সবাই ওর কাছ থেকে সরে যাবে আর আমি ওর কাছে গিয়ে বসবো। প্রায় ঘন্টাখানিক পর ওর বন্ধুরা উঠে চলে গেল। রোহিত ওখানেই বসেছিল। সে সময় আমার একটা ফোন আসে। আমি কথা বলতে বাইরে যাই। তারপর কথা বলে যখন ফিরে আসি দেখি রোহিতের পাশে একটা মেয়ে বসে আছে। আমি ওদের কাছে যাওয়ার আগেই মেয়েটা রোহিতকে বলল, রোহিত প্লিজ চলো আমার সাথে, এটুকু তো সাহায্য করতেই পারো। রোহিত ঠিক আছে বলে উঠে সেই মেয়েটার সাথে স্বাভাবিকভাবেই চলে গেল। আমি ওদের পেছনে আর গেলাম না। আমি আমার মতো এক জায়গায় বসে পার্টি এনজয় করতে লাগলাম। পার্টি যখন প্রায় শেষের দিকে সবাই চলে যাচ্ছিল, রাতও হয়ে গিয়েছিল। আমি ঠিক করলাম রোহিতের সাথে যাব, কিন্তু রোহিতকে কোথাও দেখছিলাম না। আমি তখন ভাবলাম রোহিত তো জানে আমি আসব, ও আমার সাথে দেখা না করে চলে যাবে না। আমি শিওর। আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম, দেখি রোহিতের কোনো খবরই নাই। তাই আমি রোহিতকে খুঁজতে লাগলাম। আমি পার্টির সেই জায়গায় থেকে বের হয়ে একটু ভেতরে যেতেই কারো চিল্লানোর কণ্ঠ শুনি। আমার কাছে একটু অবাক লাগে, তাই আমি এগিয়ে যেতে লাগি। অল্প কাছে আসতেই বুঝতে পারলাম এটা রোহিতের কণ্ঠ। ঠিক সেই সময় আমার ফোনে কল আসে একটা অপরিচিত নাম্বার থেকে। আমি ফোন রিসিভ করে কানে ধরতেই আমার খালা বলল, তোমার স্ট্রোক করেছে, তাড়াতাড়ি হাসপাতালে আয়। সেই সময় আমার মাথা আর কাজ করছিল না, কারণ এই পৃথিবীতে আমার মা ছাড়া আর কেউই নেই। তখন আমি আর কিছু না ভেবেই স্বার্থপর এর মতো নিজের মার কাছে চলে যাই। বলে মাইশা কান্নায় ভেঙে পড়ে এবং কাঁদতে কাঁদতে বলে, আমি হয়তো পারতাম রোহিতকে বাঁচাতে, কিন্তু আমি স্বার্থপর হয়ে গিয়েছিলাম। হ্যাঁ, আমি ভুল করেছি, অনেক বড় ভুল করেছি। হয়তো সেদিন রোহিতকে বাঁচালে হয়তো আজ রোহিত আমাদের সাথেই থাকতো। বলে মাইশা কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে ফেল। পরের দিন মাইশা চোখ খুলে নিজেকে বিছানার উপর পেল। মাইশা চমকে উঠে বসতে লাগে। মাইশার মা মাইশাকে শুয়ে থাকতে বলে। মাইশা তার মাকে দেখে খুব খুশি হলো এবং মাকে জাপটে ধরে কান্নায় ভেঙে পড়ল। মা মাইশাকে শান্ত হতে বলল, মা, আমি এখানে কিভাবে আসলাম? কেউ হাসপাতালে ফোন দিয়ে তাদের বলেছে তুই রাস্তার উপর পড়ে আছিস, তারপর হাসপাতাল থেকে লোক গিয়ে তোকে নিয়ে এসছে। মা, আমাদের ড্রাইভার? বলতেই পুলিশ আসলো। আপনাদের গাড়ির ড্রাইভার ঠিক আছে? আপনাদের ড্রাইভার বলেছে উনি রাস্তার মাঝখানে কালো পোশাক পরে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেছে। উনি গাড়ি ব্যালেন্স করতে না পেরেই অ্যাক্সিডেন্টটা হয়েছে। আমাদের মনে হয় এটা সেই লোকটা যে সবাইকে মারছে। এখন আপনি বলুন। জি, আমাকে সেই লোকটাই ধরেছিল। ওনার চেহারা দেখেছেন? না, ওনার পা থেকে মাথা পর্যন্ত কালো কাপড়ের ঢাকা। চেহারা দেখতে পাইনি। কেন আপনাকে ধরেছিল? কি বলেছে আমাকে দয়া করে সব খুলে বলুন, না হয় আমি কাউকে বাঁচাতে পারবো না। জানি না লোকটা আর কাকে কাকে মারবে। মাইশা সব খুলে বলল। মিস মাইসা, আমরা যখন ইনভেস্টিগেশনে আসছিলাম তখন একবার যদি এই কথাগুলো বলতেন তাহলে হয়তো এমন দিন দেখতে হতো না আমাদের সবাইকে। মাইশা কান্না করতে করতে বলল, আমি ভয় পেয়ে গিয়েছিলাম স্যার। এসআই কনস্টেবলের দিকে তাকিয়ে বলল, সময় নষ্ট না করাটাই ঠিক হবে না। এক্ষুনি চলো সেই বারে যাব যেখানে পার্টি হয়েছিল। বলেই দ্রুত বের হয়ে চলে গেল। পুলিশ চলে আসলো সেই বারে। পুলিশ একদিক দিয়ে ভেতরে ঢুকলো, আরেক দিক দিয়ে সেই লোক এবং মীরা একসাথে বের হয়ে আসলো। পুলিশ ভেতরে গিয়ে দেখলো বারের ম্যানেজার এবং আরও অনেকেই ভয়ে আধমরা অবস্থা। এসআইয়ের আর বুঝতে দেরি হলো না যে সেই লোক এখানে আসছিল। এসআই রেগে মেঝের ওপর জোরে পা বাড়ি দিয়ে সিট বলে উঠল। ম্যানেজার সাহেব,
সব খুলে বলুন। ম্যানেজার ভয়ের সুরে বলল, স্যার আমি ওয়েটারদের সাথে কথা বলছিলাম, এমন সময় পিছন থেকে কেউ আমার মাথায় পিস্তল ধরে আস্তে আস্তে বলল, এটা খেয়াল না, যদি চিল্লানোর চেষ্টা করিস এখানেই তোর চ্যাপ্টার ক্লোজ করে দেব। আমি ভয়ে নাওয়ার বন্ধ করে দিয়েছিলাম। লোকটি আমাকে বলল, আমার একটা ভিডিও ফুটেজ লাগবে, আমাকে তোদের কন্ট্রোল রুমে নিয়ে চল। আমি ভয়ে লোকটিকে আমাদের কন্ট্রোল রুমে নিয়ে গেলাম। ওর সাথে কেউ ছিল? জি ছিল। চেহারা দেখেছেন? না স্যার, দুজনই একই পোশাক পরেছিল, পা থেকে মাথা পর্যন্ত কালো পোশাক। আপনাদের বাইরে ভিডিও ক্যামেরা আছে? আছে স্যার। চলুন, আমাকে কন্ট্রোল রুমে নিয়ে চলুন। ম্যানেজার এসআইকে কন্ট্রোল রুমে নিয়ে আসলো। এসআই ভিডিও দেখতে লাগলো। বাইরের ক্যামেরার ভিডিও ভালো করে দেখলো, কিন্তু কোথাও কালো পোশাক পরা কাউকে দেখলো না। কোথাও নেই? কিভাবে খুঁজবো ওদের? উফ। আচ্ছা ম্যানেজার সাহেব, 15 তারিখে আপনাদের বারে একটা পার্টি হয়েছে। বলতেই ম্যানেজারকে বলল, জি স্যার, সেই 15 তারিখে সব ভিডিও ফুটেজ নিয়ে চলে গেছে। এটাই মনে করছিলাম। সিট। আচ্ছা সেই পার্টিতে ওই ছেলের সাথে কি হয়েছিল বলতে পারবেন? স্যার আমি কিছু বলতে পারবো না। ম্যানেজার সাহেব এক কাজ করুন, 15 তারিখে সেই পার্টিতে যেই ওয়েটার বয়গুলো কাজ করেছিল তাদের আসতে বলুন, আমি তাদের সাথে কথা বলবো। ওকে স্যার। এদিকে সেই লোক আর মীরা একটা ফাঁকা জায়গায় গিয়ে গাড়ি দাঁড় করালো। মীরা লোকটির দিকে তাকিয়ে বলল, এবার আমরা নিশ্চয়ই আসল দোষীকে পাবো আকাশ। আকাশ মুখ থেকে মাস্ক খুলে মীরার দিকে তাকিয়ে বলল, তোমাকে ধন্যবাদ মীরা। মীরা মুচকি হাসল। আসুন বলি মীরার সাথে আকাশ কিভাবে মিলিত হলো। অতীত। রোহিতের মৃত্যুর 3 দিন পর এক রাতে মীরা ছেলেদের বেশ নিয়ে বয়েজ হোস্টেলে ঢুকলো। রোহিতের মৃত্যুর পেছনে কোনো প্রুফ পুলিশের চোখ থেকে ছাড়া পড়ে গেছে কিনা তাই দেখতে মীরা রোহিতের রুমের সামনে এসে এদিক ওদিকে তাকাতে দেখলো কেউ নেই। মীরা খুব সাবধানে দরজা খুলে ভেতরে ঢুকে দরজা বন্ধ করতেই পুরা রুম ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল। মীরা পকেট থেকে ফোন বের করতেই কেউ মীরার মুখ চেপে ধরল। মীরা ভয়ে পা আস্তে আস্তে করতে লাগলো এবং তার মুখের থেকে হাত সরানোর চেষ্টা করলো। যে মীরার মুখ চেপে ধরেছিল সেই ফোনের লাইট অন করে মীরাকে ছেড়ে দিল। মীরা ঘুরে তাকাতেই দেখলো আকাশ। মীরা আকাশকে দেখে একদম অবাক হয়ে গেল। তুমি এখানে? তুমি তো রোহিতের বন্ধু তাই না? তুমি এখানে কি করছো? বলতেই আকাশ পিস্তল বের করে মীরার দিকে ধরল। মীরা ভয়ে চুপসে গেল। আমারও একই প্রশ্ন, তুমি এখানে কি করছো? রোহিতের মৃত্যুর আগে কোনো প্রুফ ছেড়ে গেছে কিনা সেটা দেখতে এসেছো? তাহলে তুমি কি রোহিতকে মেরেছ? মীরা উত্তেজিত হয়ে বলল, তুমি কি পাগল? আমি রোহিতকে কেন মারতে যাব? হ্যাঁ, আমি এসেছি এখানে রোহিতের মৃত্যুর প্রুফ খুঁজতে, কিন্তু সেটা নষ্ট করতে না। প্রুফ যদি পাই তাহলে পুলিশকে দিব, এই জন্যই এসেছি। আমিও এখানে প্রুফ খুঁজতে এসেছি, তবে পুলিশকে দেওয়ার জন্য না। মানে? আমি রোহিতের মৃত্যুর প্রতিশোধ নিতে চাই। আমি জানি রোহিত আত্মহত্যা করার মতো ছেলে না, ওর সাথে নিশ্চয়ই খুব বড় খারাপ কিছু হয়েছে। আমি সেটা বের করব এবং নিজের হাতে সেই সবাইকে শাস্তি দেব যারা রোহিতকে মৃত্যুর দিকে আগিয়ে দিয়েছে। আমিও রোহিতের মৃত্যুর প্রতিশোধ চাই আকাশ। আমি এই কাজে তোমার পাশে থাকতে চাই। ঠিক আছে। বর্তমান আমরা আমাদের লক্ষ্যের অনেক কাছে চলে এসেছি আকাশ। চলো ভিডিও ফুটেজটা দেখা যাক। মীরা ব্যাগ থেকে ল্যাপটপ বের করে ভিডিও ফুটেজের সিডি ল্যাপটপে ঢুকিয়ে চালু করতে দেখতে লাগলো। দুজনে খুব মনোযোগ দিয়ে দেখতে থাকে। আকাশ দেখতে দেখতে হঠাৎ তার চোখ 3টা মেয়ের দিকে আটকে যায়। আকাশ দেখলো মেয়েগুলো রোহিতকেই দেখছে এবং নিজেদের মধ্যে কথা বলছে। কিছুক্ষণ পর মেয়েগুলো পার্টি থেকে বের হয়ে অন্যদিকে গেল। আকাশ দেখলো মেয়েগুলো ইশারা করে নিজের মধ্যে কিছু কথা বলছে এবং একসাথে একটা রুমে ঢুকে। 2 মিনিট পর একজন ওয়েটার আসলো, হাতে ট্রের ওপর 2টা বড় বড় হুইস্কির বোতল, 3টা গ্লাস। মীরা আকাশের দিকে তাকিয়ে বলল, আমি তো পার্টিতে কোনো অস্বাভাবিক কিছুই দেখতে পাচ্ছি না। আকাশ গম্ভীরভাবে বলল, আমি দেখতে পাচ্ছি। বলে আকাশ ভিডিও রিভার্স করে পিছে নিয়ে গেল। ভিডিও একটু টেনে দিয়ে বলল, এইখানে দেখো, 3টা মেয়ে রোহিতকে ফলো করছে। ওরা রোহিতকে দেখে হাসছে এবং নিজেদের মধ্যে কথা বলছে। এই দেখো, ওরা একসাথে 3 জন পার্টি থেকে বের হয়ে যাচ্ছে। বাম পাশের ভিডিওটা দেখো, ওরা এখানে এসেছে। মীরা কপাল কুঁচকে বলল, এগুলো তো প্রাইভেট রুম মনে হচ্ছে। ঠিক বলেছ। দেখো, ওরা নিজেদের মধ্যে কথা বলছে। এই দেখো, 3 জনের রুমে ঢুকে গেল।
2 মিনিট টেনে দিয়ে বলল, এই দেখো, ওয়েটার বয় ওদের জন্য 2টা হুস্কির বোতল নিয়ে যাচ্ছে। ওকে মীরা, তুমি এখন ভিডিওটা আস্তে আস্তে টানো। মীরা 15 মিনিট ভিডিও টানলো। দেখলো সেই রুম থেকে একটা মেয়ে বের হলো নিজেকে ঠিকঠাক করতে করতে। মেয়েটা পার্টিতে গিয়ে সোজা রোহিতের কাছে গিয়ে বসতো। রোহিত মেয়েটার কাছ থেকে একটু সরে বসতো। মেয়েটা কিছু বলতে বলতেই রোহিতের কাঁধে হাত রাখতে রোহিত মেয়েটার দিকে তাকালো। মেয়েটা রোহিতের কাঁধ থেকে হাত সরিয়ে সোজা হয়ে বসতো এবং রোহিতের সাথে কথা বলতে থাকলো। কিছুক্ষণ পর মেয়েটা রোহিতের হাত ধরে কিছু বলতে লাগলো। রোহিত মেয়েটার হাতের উপর হাত রেখে কিছু একটা বলে হাত সরিয়ে দিল। দেখলো মাইশা ওদের কাছে যাচ্ছে। এই তো মাইশা। ও সত্যি বলেছে, দেখতে থাকো বলেই দুজন দেখতে থাকলো। দেখলো মেয়েটা রোহিতকে নিয়ে চলে যাচ্ছে আর মাইশা দাঁড়িয়ে দেখছে। মেয়েটা রোহিতের হাত ধরে যে রুমের সামনে নিয়ে আসতে রোহিত মেয়েটাকে কিছু একটা বলে এবং রোহিত চলে যেতে লাগে। মেয়েটা এসে রোহিতের রাস্তা আটকে ধরে কিছু বলে। রোহিত মাথা ঝুঁকিয়ে মেয়েটার সাথে সেই রুমের ভেতরে গেল। আকাশ গম্ভীর সুরে বলল, ভিডিওটা একটু টানো। মীরা আরো 5 মিনিট ভিডিও টেনে দিল। দেখলো রোহিত একটু বিরক্তির চেহারা নিয়ে রুম থেকে বের হয়েছে। পেছনে 2টা মেয়ে রোহিতের সাথে বের হয়েছে এবং তারা রোহিতের 2 হাত চেপে ধরে কিছু একটা বলছে। রোহিত ওদের থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করছে। মেয়ে 2টা একরকম জোর করে রোহিতকে টেনে রুমের ভেতর নিয়ে গেল। মীরা আস্তে আস্তে ভিডিও প্রায় 1 ঘন্টা টেনে দিল। দেখলো মাইশা সেই রুমের দরজার কাছাকাছি এসে ফোন বের করে কথা বলছে। তারপর দ্রুত দৌড়ে চলে গেল। মীরা আকাশের দিকে তাকালো। দেখলো আকাশের চোখ রাগে লাল হয়ে গেছে। আকাশ জোরে একটা শ্বাস ছেড়ে বলল, ভিডিও টানো। মীরা আস্তে আস্তে ভিডিও আরো 1.5 ঘন্টা টেনে দিল। তারা দেখলো রোহিত রুম থেকে বের হচ্ছে। রোহিতের চুল এলোমেলো, বুকের বোতাম খোলা। রোহিত টলতে টলতে হাঁটছে। ওরা কি তাহলে রোহিতকে জোর করে নেশা করিয়েছে? আকাশ কোনো কথা বলল না, ধাম করে ল্যাপটপ বন্ধ করে দিল। আকাশের মুখ রাগে লাল হয়ে গেছে। মীরা আকাশকে দেখে একটু ভয় পাচ্ছে। আকাশ গাড়ির স্টিয়ারিং শক্ত করে ধরে বলল, কাউকে ছাড়বো না, কাউকে না। মীরা, কলেজেরই মেয়ে, খোঁজ লাগাও। পুলিশরা এই মেয়েগুলোর খোঁজ পাওয়ার আগে আমি ওদের ধরতে চাই। ওকে, আমি এক্ষুনি কলেজে যাচ্ছি। আমি খুঁজে বের করে তোমাকে খবর দিব। ওকে। মীরা ব্যাগের ভেতর ল্যাপটপ ঢুকিয়ে গাড়ি থেকে বের হয়ে গেল। এদিকে পুলিশ সব ওয়েটার বয়দের সাথে কথা বলল। একজন ওয়েটার বয় বলল, যাদের রুমে হুইস্কি দিয়ে এসেছিল তাদের মধ্যে একজন মেয়ের সাথে সে রোহিতকে দেখেছে। ওরা 3 জন মেয়ে ছিল? জি স্যার। তারপর কি, আর ওই ছেলেকে দেখেছো? জি স্যার, দেখেছিলাম আমাদের বারের বাইরে। তখন রাত প্রায় 10:45 বাজে। আমি বারের বাইরে দাঁড়িয়ে আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিলাম। তখনই দেখি ছেলেটা বারের ভিতর থেকে একদম মাতাল অবস্থায় বের হচ্ছে। সে ঠিক মতো হাঁটতে পারছিল না, পা বের লেগে ছেলেটা পড়ে যায়। আমি ফোন কেটে দিয়ে দ্রুত ছেলেটার কাছে গিয়ে ছেলেটাকে ধরতে গেলে ছেলেটা চমকে ওঠে, আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আমি দেখি ছেলেটার নাক থেকে রক্ত বেরোচ্ছে। আমি রুমাল দিয়ে করে ছেলেটার দিকে এগিয়ে দিলে ছেলেটা কোনো রকম উঠে দৌড় দেয়। আচ্ছা, ওই 3 মেয়ের চেহারা তোমার মনে আছে? তুমি দেখলে চিনতে পারবে? পরিষ্কার তো মনে নেই, তবে দেখলে চিনতে পারবো। ওকে, তুমি আমার সাথে চলো। ওয়েটার একটু ঘাবড়ে গেল এসআই এর কথা শুনে। এসআই ওয়েটারের কাঁধে হাত রেখে বলল, ভয়ের কিচ্ছু নেই, তুমি শুধু মেয়েগুলোকে চিনিয়ে দেবে, চলো। বলে পুলিশ ওয়েটারকে নিয়ে চলে গেল কলেজে। এদিকে মীরা কলেজে এসে কিভাবে ওই মেয়েদেরকে খুঁজে বের করবে সেটাই বসে ভাবছিল। এমন সময় পুলিশের গাড়ি আসতে দেখে মীরা একটু ঘাবড়ে গেল। পুলিশ ওয়েটারকে নিয়ে গাড়ি থেকে বের হয়ে মীরার আর বুঝতে বাড়ি রইল না যে পুলিশ ওই মেয়েদের খুঁজতেই শুরু করেছে। মীরা মনে মনে বলল, আমি তো পুলিশের সাহায্য মেয়েগুলোকে বের করতে পারি। ওকে, এটা সহজ হবে। বলেই মীরা পুলিশের পেছে পেছে গেল। পুলিশ প্রিন্সিপালের রুমে ঢুকলো। মীরা বাইরে সবার চোখের আড়াল হয়ে দাঁড়ালো। হ্যালো প্রিন্সিপাল স্যার, আমরা আপনার কলেজের 3 জন মেয়েকে খুঁজতে এসেছি। ওদের জীবন এখন ঝুঁকির মধ্যে আছে। এটা আপনি কি বলছেন স্যার? আমি সত্যি বলছি। 15 তারিখে একটা পার্টি হয়েছিল আপনাদের কলেজের ফুটবল খেলার জিতার উপলক্ষে। সেই পার্টিতে এমন কিছু তো অবশ্যই হয়েছিল যার কারণে রোহিত আত্মহত্যা করেছে, আর রোহিতের আত্মহত্যার সাথে সেই 3 মেয়ে জড়িত। জি স্যার, আমি শুনেছি সে পার্টির কথা, কিন্তু এমন কি হতে পারে জানি না। যাই হোক, যে এই পার্টি দিয়েছিল আমরা তার সাথে একটু কথা বলবো।
প্রিন্সিপাল কলেজের ফুটবল টিমের কোচকে ডেকে পাঠালো। কোচ আসতে এসআই তাকে জিজ্ঞাসাবাদ করে। কোচ মেরানের ভাই মানিকের কথা বলল যে সেই দিন সেই পার্টিটা দিয়েছিল। মেরানের ভাই মানিককে ডেকে পাঠানো হলো। মানিক আসলে এসআই তাকে বলল, মানিক পার্টিতে যাদের তুমি ইনভাইট করেছো তারা সবাই কি তোমার বন্ধু? জি না স্যার, সবাই তো বন্ধু না। আমি শুধু আমার ক্লাসের সবাইকে ইনভাইট করেছিলাম। সে পার্টিতে আমার ফুটবল টিম, আমাদের ক্লাসের সবাই আর আমার ছোট ভাই মেলান তার কিছু বন্ধুদের ইনভাইট করেছিল। এসআই প্রিন্সিপালের দিকে তাকিয়ে বলল, স্যার মানিকের ভাইকে ডেকে পাঠান। প্রিন্সিপাল মেরানকে ডেকে আনতে বলল। মেরান আসলে এসআই মেরানকে জিজ্ঞেস করল। মেরান বলল সে শুধু আবির, রোহিত, মাইশা আর তার আরও 2 বন্ধুকে ইনভাইট করেছিল। মীরা মেরানের মানিকের কথা শুনে বুঝতে পারল মানিকের ক্লাসেরই সেই 3টা মেয়ে হবে। মীরা আর দেরি না করে দ্রুত কম্পিউটার রুমে গেল। দেখল কম্পিউটারের অপারেটর বসে আছে। মীরার সাথে কম্পিউটারের অপারেটরের সম্পর্কটা ভালো, তাই মীরা ভেতরে গিয়ে বলল, ভাইয়া আমার একটু কাজ আছে, আমি কি এখানে কম্পিউটারে একটু কাজ করতে পারি? অবশ্যই, তুমি পাশের কম্পিউটারে কাজ করতে পারো। ভাইয়াকে যদি এখান থেকে সরাতে না পারি তাহলে আমার কাজ হবে না। আমার হাতে সময়ও বেশি নাই, এখন কি করি? ভাইয়া কলেজে আবার পুলিশ এসেছে, আপনি জানেন? না তো, কেন এসেছে? জানি না, দেখলাম একটা ছেলেকে নিয়ে এসেছে, হয়তো কাউকে চেনানোর জন্য। তাহলে তো দেখতে হচ্ছে। মীরা, তুমি একটু কাজ করো, আমি তাহলে একটু ঘুরে আসি। জি আপনি যান, সমস্যা নাই। স্যারটা চলে গেল। মীরা তাড়াতাড়ি বসে অপারেটরের কম্পিউটার হ্যাক করে অনার্সের ছেলে মেয়েদের লিস্ট বের করল এবং সেই 3 মেয়েকে খুঁজে পেল। মীরা তাদের সব ঠিকানা নিয়ে দ্রুত সব আবার ঠিকঠাক করে কম্পিউটার রুম থেকে বের হয়ে গেল। এমন সময় পুলিশ সেই স্যারের সাথে কম্পিউটার রুমে আসতো। মীরা গম্ভীর শ্বাস ফেলে বলল, ভাগ্যিস তাড়াতাড়ি কাজটা করতে পেরেছি। মীরা সোজা ক্যান্টিনে গিয়ে সবার পেছনের টেবিলে বসতো এবং আকাশকে কল করলো। বলো। পেয়েছি ওদের ঠিকানা। ওরা অনার্সের 2য় বর্ষের মেয়ে, মেরানের ভাই মানিকের ক্লাসমেট ওরা। ওদের নাম সুরফি, লাইলা, মমি। ওকে, আমাকে ওদের ঠিকানা মেল করে পাঠিয়ে দাও। আমার মনে হয় এই ঠিকানা দিয়ে কাজ হবে না, কারণ ওরা অবশ্যই সতর্ক নিয়ে গেছে। ওদের বের করতে হলে ওদের ফোন নাম্বার লাগবে। তো আমি জানি কি করতে হবে, তুমি আর একটু সময় দাও আমাকে। বলেই ফোন কেটে দিল। মীরা উঠতেই দেখে মেরানেরই ভাই মানিক ফোন টিপতে টিপতে আসছে। মীরা মনে মনে বলল, এটাই সুযোগ। ভেবে মীরা জোরে মানিক ভাইয়া বলে ডাক দেয়। মানিক মীরার দিকে তাকায়। ভাইয়া এখানে আসেন। মানিক একটু অবাক হয়ে মীরার কাছে গেল। তুমি কে? আমি এই কলেজের ছাত্রী আর আপনার অনেক বড় ফ্যান। আপনি আমাদের কলেজের ফুটবল টিমের অধিনায়ক। আপনার খেলা এত সুন্দর, কি বলবো। বসুন ভাইয়া। না ঠিক আছে। মীরা মানিকের হাত ধরে একটু ঢং করে বলল, বসুন না ভাইয়া প্লিজ, আমার খুব ভালো লাগবে। মানিক মুচকি হেসে বসত এবং হাতের মোবাইলটা টেবিলের উপর রাখল। মীরা মানিকের মোবাইলের দিকে তাকালো। তোমার নাম কি? আমার নাম মীরা। বলুন ভাইয়া কি খাবেন আপনি? না আমি কিছু খাবো না, চলো তোমাকে কিছু খাওয়াই, তুমি যেহেতু আমার ফ্যান। মীরা ঢং করে হাসত। তুমি বসো, আমি কিছু নিয়ে আসছি। মানিক ফোন রেখেই উঠে গেল। মীরা মানিকের দিকে তাকিয়ে তাড়াতাড়ি মানিকের ফোনটা নিল এবং হ্যাক করার ডিভাইস তার ফোনের সাথে লাগিয়ে সব নাম্বার নিজের ফোনে নিয়ে নিল। এমন সময় দেখে মানিক আসছে। মীরা কিভাবে সেই জায়গায় আবার ফোন রাখবে বুঝতে পারছিল না। মীরার ভয় লাগতে লাগলো। এমন সময় মানিক বলে কেউ ডাক দিল। মানিক পেছনে ঘুরে তাকালে মীরা তাড়াতাড়ি মানিকের ফোন আবার সেই জায়গায় রেখে দিল। মানিক মীরার কাছে এসে বলল, আমার এখন যেতে হবে, কাজ পড়েছে, তুমি খেয়ে নাও। ওকে ভাইয়া, তবে এরপর কিন্তু আমার সাথে কফি আপনাকে খেতেই হবে। মানিক মুচকি হেসে বলল, ঠিক আছে, বাই। বলেই ফোন নিয়ে চলে গেল। মীরা বুকে হাত দিয়ে একটা জোরে শ্বাস ছেড়ে বলল, আমি ফুটবল খেলাই পছন্দ করি না, আর তাকে মাই ফুট। বলেই মীরা উঠে চলে গেল সোজা নিজের বাড়িতে। রাত 10টা। মমি, লাইলা একসাথে এক বাড়িতে ভয়ে দিন কাটাচ্ছে। খাওয়া ঘুম কিছুই ঠিক নেই তাদের। মমি মেঝেতে শুয়ে উপরে ফ্যানের দিকে তাকিয়ে করুণ সুরে বলল, আমরা বাঁচতে পারবো তো? জানি না। সুরভি ফোন বন্ধ করে রেখেছে, যখন ওর কথা বলতে ইচ্ছে করে তখনই ফোন দেয়।
ওর কথা বলিস না তো, আজ ওর জন্য এই অবস্থা হচ্ছে আমাদের। এইভাবে আর কতদিন নিজেদের বন্ধ করে রাখবো? লাস্ট কলেজে গিয়ে সে অনার্সের 4 ছেলের খবর শুনেছি এবং জেনেছি রোহিতের মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে কেউ। তারপর থেকে আমরা দুজন এই বাড়িতে চলে আসি। আর সুরভি তো বলতেই মমি বলল, আমাদের ভুল হয়েছে রে, এখন মনে হচ্ছে নিজেকে নিজে মেরে ফেলি, এভাবে আর পারছি না। বলতেই জোরে মেঘ বিকট গর্জন দিয়ে ওঠে। মমি লায়লা ভয়ে চমকে উঠল। বৃষ্টি আসবে মনে হচ্ছে। বলতেই ধূপ করে কারেন্ট চলে গেল এবং ঝমঝম করে বাইরে বৃষ্টি হতে লাগলো। লালা তাড়াতাড়ি মোম জ্বালা, আমার ভয় লাগছে। মোবাইলটাও তো কাছে রাখিনি। দাঁড়া, আমার কাছে মোবাইল আছে। বলেই সোফার ওপর থেকে ফোন নিয়ে ফোনের লাইট অন করো। তুই এখানে বস, আমি মোম জ্বালিয়ে নিয়ে আসি। বলে লায়লা উঠে গেল। মমি অন্ধকারে ভয় পাচ্ছিল, তাই আটোসাটো হয়ে মাথা নিচু করে বসে চোখ বন্ধ করে রইল। এমন সময় ধাম করে জানালা খুলে গেল। মমি ভয়ে চমকে উঠল, দেখলো বাতাসে জানালা খুলে গেছে। মমি উঠে আসতে আসতে জানালার কাছে গেল জানালা লাগিয়ে দিতে। যেই জানালা লাগাতে যাবে মমির চোখ বাইরে গেল। তার মনে হলো কেউ দাঁড়িয়ে আছে। মমি ভালো করে তাকালো, সেই সময় আকাশের বিদ্যুৎ চমকে উঠল। বিদ্যুতের আলোতে মমি রোহিতকে দেখতে পেল। রক্তমাখা শরীরে বড় বড় চোখ করে তার দিকেই তাকিয়ে আছে। মমি ভয়ে চিৎকার দিতে যাবে, কিন্তু তার গলা দিয়ে আওয়াজ বের হচ্ছিল না। মমি 2 চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে। মমি এত চেষ্টা করছে, কিন্তু তার মুখ থেকে আওয়াজ বের হচ্ছে না। মমি দেখল রোহিত আলোর গতিতে এসে তার সামনে দাঁড়ালো এবং তার গলা চেপে ধরল। মমি নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে লাগলো। এমন সময় লায়লা মমির কাঁধে হাত রাখে। মমি চমকে উঠে লায়লার দিকে তাকিয়ে লায়লাকে জাপটে ধরে কান্না করতে লাগলো। লায়লা একদম অবাক হয়ে যায়। সে দেখে মমি কাঁপছে। কি হয়েছে, তুই এমন কাঁপছিস কেন? বলতেই দরজায় ঠক ঠক শব্দ। মমি লায়লা চমকে উঠে দরজার দিকে তাকালো। দুজনার ভেতরে ভয় কাজ করতে লাগলো। মমি দরজার দিকে তাকিয়ে লায়লার হাত চেপে ধরো। এই সময় কে আসতে পারে? যেই আসুক দরজা খুলবি না। আবার ঠক ঠক শব্দ। লায়লা মমির বুকের ভেতর কেঁপে উঠল। দুইজনই ভয়ে চুপসে গেল। লায়লা ভীত সুরে বলল, হতে পারে সুরভি এসেছে, চল আস্তে আস্তে গিয়ে দেখি কে এসেছে। না লালা প্লিজ যাস না, আমার খুব ভয় লাগছে। লায়লা মমির গালে হাত দিয়ে বলল, ভয় পাস না, আমি আছি তো, চল আমার সাথে। মমি লায়লা একসাথে আসতে আসতে পা টিপে টিপে দরজার কাছে গেল। লায়লা দরজায় লাগানো দূরবীন দিয়ে দেখলো একটা মেয়ে ঠান্ডায় কাঁপছে। অন্ধকারে লায়লা চেহারা পরিষ্কার দেখতে পেল না। মমি ফিস ফিস করে বলল, কে লায়লা? চিনি না, একটা মেয়ে ঠান্ডায় কাঁপছে। বলতেই আবার দরজায় নক করলো। কে? আপনি আমাকে একটু সাহায্য করুন, আমি শহরে যেতে চেয়েছিলাম। রাত হয়ে গেছে, এই জন্য কোনো গাড়ি পাইনি, হাঁটতে হাঁটতে এত দূর এসেছি। একটু সাহায্য করুন, আমার খুব ঠান্ডা লাগছে। না আমরা পারবো না, চলে যান আপনি। প্লিজ দেখুন, আমি সত্যিই ঠান্ডায় খুব কষ্ট পাচ্ছি, আমাকে একটু সাহায্য করুন। মনি, মেয়েটা কষ্ট পাচ্ছে, আমাদের সাহায্য করা উচিত। আমার ভয় লাগছে লায়লা। লায়লা কাঁপা সুরে বলল, বাচ্চা মেয়ে, ওটা ভয়ের কি আছে, কিচ্ছু হবে না, তুই শান্ত হয়ে যা। লায়লা মমিকে শান্ত করেও নিজের মনের ভয় কাটছিল না। তবুও সাহস নিয়ে লায়লা আস্তে করে দরজা খুলে মুখটা বের করলো। হ্যালো ম্যাডাম, আমি মীরা। এসেছিলাম একটু কাজে, কিন্তু লেট হয়ে গেছে, একটা গাড়িও পাইনি। হাঁটতে হাঁটতে পাও ব্যথা হয়ে গেছে, তার মধ্যে বৃষ্টি, খুব ঠান্ডা লাগছে। লায়লা এদিক ওদিক তাকালো, কাউকে দেখলো না। আসো, ভিতরে আসো বলে লায়লা দরজা খুলে দিল এবং মমি ধরে নিয়ে ভেতরে গেল। মমি, ভয়ের কিচ্ছু নেই। মমি ভেতর চোখে লায়লার দিকে তাকাতেই ধাম করে দরজা বন্ধ হয়ে গেল। মমি লায়লা চমকে উঠে পেছনে ঘুরে তাকালো। তারা আবছা আবছা দেখলো মীরার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। লায়লা হাতের ফোন ছিল, সে ফোনের লাইট অন করে কাঁপা কাঁপা হাতে আস্তে আস্তে মীরার দিকে ধরল। দেখলো মীরার পেছনে সত্যি কালো পোশাক পরে কেউ দাঁড়িয়ে আছে। মমি লায়লা দেখে ওদের ভেতর আর যাননি। মমি চিৎকার দিয়ে কান্না করে উত্তেজিত সুরে বলল, তোকে বলেছিলাম না দরজা না খুলতে, এখন আমাদের কি হবে? মীরা আস্তে করে সরে গেল। লায়লা দেখলো লোকটির হাতে পিস্তল। লায়লার হাত থেকে মোবাইল পড়ে গেল। লায়লা মমি ভয়ে পেছনে সরতে লাগলো। লায়লা ভেতর সুরে বলল, আমরা কিছু করিনি, আমাদের ছেড়ে দিন। লায়লা মমি দেখলো লোকটি তাদের দিকে এগিয়ে আসছে।
বলে লায়লা মমি দুজনার দিকে তাকিয়ে দুইজনই একসাথে ঘরের দিকে দৌড় দিতে লাগলো। আকাশ মমির গায়ে গুলি করলো, মমি পড়ে গেল মাটিতে। লায়লা পেছনে ঘুরে তাকালো। মমি লায়লার দিকে তাকিয়ে কান্না করে জোরে বলল, তুই পালা লায়লা, তুই চলে যা। লায়লা না গিয়ে মমিকে ধরতে আসলে আকাশ লায়লার পায়ে গুলি করলো। লায়লা মাটিতে পড়ে গেল। দুই বান্ধবী দুইজনের দিকে তাকিয়ে কান্নায় ভেঙে পড়ল। লায়লা মমি আকাশের দিকে তাকিয়ে কান্না করতে করতে হাত জোর করে মিনতির সুরে বলল, আমাদের ছেড়ে দিন, আমরা কিছুই করিনি, প্লিজ আমাদের কিছু করবেন না। মীরা, বাঁধো ওদের। মীরা গিয়ে ব্যাগ থেকে দড়ি বের করে দুইজনকেই বাঁধল। এমন সময় পুলিশের গাড়ির শব্দ। মীরা চমকে উঠে আকাশের দিকে তাকিয়ে বলল, পুলিশ চলে এসেছে এখন। লায়লা মমি পুলিশের কথা শুনে একটু আশার আলো দেখতে পায়। লায়লা মমি জোরে চিৎকার করতে লাগে। আকাশ রেগে লায়লা মমির মাথায় পিস্তল দিয়ে আঘাত করে। দুইজনাই জ্ঞান হারায়।